গল্প এক ফালি প্রণয়। তৃতীয় পর্ব। লেখনীতে শার্লিন হাসান। আসলে ওই দিন রোদকে আমি মারতে চেয়েছিলাম নদীতে চুবিয়ে। ছেলেটা আমারই পাঠানো লোক ছিল, কিন্তু সেদিন তুমি বাঁচিয়ে নিয়েছে ওকে। আমি সব জানি ভাইয়া, এমনকি গতকালকের লোকগুলো তোমার পাঠানো, যারা রোদকে রাফির গোডাউন থেকে উদ্ধার করে এনেছে। কিন্তু রোদ জানে ওকে আমি বাঁচিয়েছি গতকাল। থেমে। আসলে ভাইয়া আমি বড্ড স্বার্থপর। রোদকে পারলে বলিও আমার থেকে দূরে থাকতে। আমার ভালো মানুষির পরে আমার কুৎসিত বিকৃত কাজগুলোর কথা জানতে পারলে সইতে পারবে না। আমি জানি তুমি হয়তো ভাবছ রোদ আর আমার মাঝে কিছু আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের মাঝে কিছু নেই, তবে হওয়াটা অস্বাভাবিক কিছু না। পূর্ণ এসব করে কি লাভ বলতো? এটার পেছনেও আরেকটা কারণ আছে ভাইয়া। কথাটা বলে পূর্ণ জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাওয়া সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। আকাশের দিকে তাকিয়ে ধোয়া ছেড়ে পুনরায় বলে, তাড়াতাড়ি বিয়েটা করো ভাইয়া, আমার সিরিয়াল কিন্তু তোমার পরে। সে তো জানি। তা পছন্দের কেউ আছে নাকি? প্রসঙ্গ পাল্টে নেয় দুজনে। তখন পূর্ণ মুচকি হেসে শুধায়, সময় হলে বলবো। তার মানে কেউ আছে? সে থাকতেও পারে। কত মেয়েরা যে লাইন মারে। দু একজন থাকতেই পারে। পূর্ণ ভ্রু কুঁচকে তাকায় পূর্ণর দিকে। দুজনের কথার মাঝে কোথা থেকে তিশা আসে রোদকে নিয়ে। অনেকটা শব্দ করেই আসে, যেটায় পূর্ণ বুঝে তাদের বোন আসছে। তিশা পূর্ণর দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোমার কল বাজছে। কই? ফোন তো তোমার রুমে। তা আসার সময় নিয়ে আসলে কি হতো? পারবো না। নিজের কাজ নিজে করা ভালো। তিশার তারা কথায় পূর্ণ হাসে। রোদ ওদের কাণ্ড দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পূর্ণ রোদের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। পূর্ণ সেখান থেকে প্রস্থান করতে তিশা, রোদও চলে আসে। পূর্ণ একাই ছাদে রয়ে যায়। তারা তিনজন যেতে পূর্ণ নিজেও সিগারেট ধরায়। ক্লান্ত মস্তিষ্ক সিগারেট টান দিতে যেন অনেকটা হালকা হয়ে যায়। মেয়ে মানুষ বড়ই অদ্ভুত। কেটে যায় 2 দিন। আজকে শুক্রবার, সিনথিদের বাসায় যাবে শিকদার পরিবার। বিয়েটা খুব শীঘ্রই হতে চলেছে। পূর্ণ আজকে সরাসরি তার হবু বউকে দেখবে। অবশ্য এর আগেও দেখেছে, তাও সে কি ঝগড়ুটে মেয়ে। মনে পড়লে পূর্ণ ভাবে তার বাকি জীবনটা কি হবে কে জানে। শিকদার পরিবারের সবাই জোহরের নামাজ আদায় করে রওনা হয় সিনথিদের বাসার উদ্দেশ্যে। শিকদার পরিবারকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়। লাঞ্চ করে সবাই মিলে বসে। রোদ তিশা মিলে সিনথিকে নিয়ে আসে। যেহেতু এখন সিনথির কাজিন বা রিলেটিভ তেমন কেউই নেই, পূর্ণর পাশে বসানো হয় সিনথিকে। রোদ তাদের পিকচার তুলছে। দুজনকে বেশ মানিয়েছে। সিনথি আশপাশে তাকিয়ে পূর্ণর দিকে একনজর তাকিয়ে মুখটা গোমরা করে নেয়। পূর্ণর ব্যাপারটা নজরে আসলেও পাত্তা দেয় না। সে ফুল ভাব নিয়ে বসে আছে। সিনথি বসে বসে পূর্ণর গুষ্টি উদ্ধার করছে। সেদিন ভালো করে উদ্ধার করতে পারেনি। দুজন দুজনের দিকে এভাব তাকাচ্ছে যেন কত বছরের শত্রুতা আছে। পূর্ণ বসে বসে তার ভাই আর হবু ভাবিকে দেখছে। একটু পর পূর্ণ এবং সিনথি দুজনের হাতে রিংয়ের বক্স দেওয়া হয়। পূর্ণ হাত এগিয়ে দিলে সিনথি উঠে দাঁড়ায়। উনি আমাকে সরি না বললে এই এনগেজমেন্ট পানির নিচে হবে। কিসের জন্য সরি বলবো? পূর্ণ নিজেও উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। তখন সিনথি বলে, সেদিন তো তেজ দেখিয়ে চলে গেলেন। তা যদি আপনার জন্য আমি মারা যেতাম, তাহলে এনগেজমেন্ট কি আমার ভূতের সাথে করতেন? সেদিনের কাজের জন্য সরি বলেন? ইম্পসিবল। আপনি দেখে শুনে চলতে পারেন না রাস্তায়। আপনি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না রাস্তায়। রাস্তাটা কি আপনার নাকি যে আমায় আপনার হুকুম মানতে হবে? আমার গাড়ি আমার ইচ্ছে।
রাস্তাটা আপনারও না, তাই আমি কিভাবে হাঁটবো না হাঁটবো আমার ইচ্ছে। এরই মাঝে সিন্থির বাবা ধমকে সিন্থিকে বলেন, এবার তো চুপ যাও। সব জায়গায় ঝগড়া করতে হয় না সিন্থি। আরে ভাইয়া সরি বলে দাও, না হলে বিয়ের পর কত ধানে কত চাল বুঝবা। মাঝখান দিয়ে পূর্ণ কথাটা বলে। তখন সাইখা ইসলাম বলেন, আসল ঘটনাটা কেউ বলো, তাহলে এটার সমাধান করব। যে ভুল করেছে সেই সরি বলবে, দেন এনগেজমেন্ট হবে। তখন সিন্থি বলতে শুরু করে, ওই দিন বিকেলে আমি বাইরে গিয়েছিলাম একটা দরকারে। রাস্তা দিয়েই হেঁটে আসছিলাম। আমি সাইডে ছিলাম, কোথা থেকে উনি এসে উনার গাড়ি দিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দেয়। আমি হাতে ব্যথা পেয়েছিলাম। উনি একবার ও সরি বলেনি, উল্টো তেজ দেখিয়ে চলে গেছে। ঘটনা কি সত্যি? শারমিন আঞ্জুমের কথায় তূর্ণ আমতা আমতা করে বলে, আমি সরি বলতাম কিন্তু উনি আমায় ডিটারজেন্ট ছাড়া ধুয়ে মুছে দিয়েছে। তাহলে থাক, এটা তোমরাই সমাধান করো বিয়ের পর। এখন শুভ কাজটা সেরে নেও। দুজনে পুনরায় বসে। সিন্থি হাত এগিয়ে দিতে তূর্ণ রিং পোড়ায়। তূর্ণ হাত এগিয়ে দিতে সিন্থি রিং পোড়ায়। এরপর দুজনে মুখটাকে থমথমে করে বসেছিল, যেন জোর করে তাদের বিয়ে দিচ্ছে বাবা মা। তূর্ণ উঠে পূর্ণর পাশে গিয়ে বসে। রোদ সিন্থির পাশে বসে। তারা গল্পগুজব করছে। তখন শূন্য এসে দুই ভাইয়ের পাশে বসে। সিন্থি আর রোদকে দেখিয়ে বলে, তোমাদের মাইন তো তোমাদের লাইফ সাইন করছে। আমাকেও একটা মাইন খুঁজে দাও না। বলছিলাম সিন্থি ভাবির বোন থাকলে যদি, তোকে আমরা অন্য জেলায় বিয়ে করাবো। পূর্ণর কথায় শূন্য বলে, অন্য জেলায়? কোন জেলায়? চাঁদপুর জেলায়। এক কাজ কর, চাঁদপুরে মেয়ে খোঁজ। অন্য জেলার কথা বলো, চাঁদপুর ছাড়া। শূন্যার কথায় পূর্ণ তার পিঠে চাপড় মেরে বলে, কেন ভাই? চাঁদপুরের চাঁদকন্যা কেউ কি তোমায় ধোকা দিল? আসলে প্রেম করে বিয়ে করার শখ হলে অন্য জেলায় খুঁজো। চাঁদপুরের মেয়েদের বিশ্বাস করা দেয়, ওরা বেশি পূর্তিবাজ হয়। চুম্বকের মতো আকর্ষণ করে, ঠাস করে ছেড়ে দিবে। কি জানি, হয়তো। তাদের কথাবার্তা শেষ হতে ডেট ফিক্সড করা হয়। সোম মঙ্গল হলুদ আর মেহেদি নাইট। বুধবার তাদের বিয়ে। সবকিছু ঠিকঠাক করে শিকদার পরিবারের লোকেরা বিদায় নেয়। পূর্ণ, রোদ, তিশা, শূন্য তারা পূর্ণর কারে করে রওনা হয়। গাড়িতে বসে চারজন তূর্ণ, সিন্থির ঝগড়ার কথা বলছে। তিশা তখন বলে, আমার চুপচাপ থাকা তূর্ণ ভাই কবে যে এত ঝগড়ুটে হল। সব ছেলেরাই ঝগড়া পারে, শুধু একটু নাড়াচাড়া দিয়ে দেখো। রোদের কথায় পূর্ণ জবাব দেয়, সে মেয়েদের থেকে শিখেই ছেলেরা ঝগড়ুটে হয়। তা তুমি বুঝি রোদের থেকে শিখে ঝগড়ুটে হয়েছ? মাঝখান দিয়ে শূন্য কথাটা বলে। তখন পূর্ণ শুধায়, আমার বিয়ের পাত্রীটা শূন্যই দেখিস। তোর পছন্দেই বিয়েটা করব। শো অফ করো না। বাড়ি গেলে যদি হাত একটা ভাঙা থাকে সেটার দায়ভার আমি নিতে পারবো না। তোর সন্দেহ আর জীবনেও গেল না। আমি এমনই। যতদিন পর্যন্ত স্বীকার না করবে ততদিন এভাবেই বলবো। তাহলে মুড়ি খাও তুমি। তখন প্রসঙ্গ পাল্টাতে রোদ বলে, ভাবছি সিন্থি ভাবি যা, বিয়ের পর সরি বলার হিসাব চুকাতে গিয়ে না জানি তূর্ণ ভাইয়ার ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। আরে কিছু করবে না। দুই একদিন মিষ্টি মিষ্টি কথা বললে গলে যাবে। নারীরা নরম মনের হয়। বেশ এক্সপেরিয়েন্স আছে দেখি পূর্ণ ভাইয়ার। তা রোদকে বুঝি এভাবেই ইমপ্রেস করেছ? পূর্ণ এবার গাড়ি ব্রেক কষে। না, তার ভাই বোনেরা এভাবে ধরেছে। এক কথা বারবার ভাল্লাগে না পূর্ণর। তাই রাগের বসেই লজ্জা শরম ত্যাগ করে পূর্ণ বলে,
উইল ইউ লাভ মি রোদ? লাইক দ্যাট লাভ দ্য মুন ইন ডার্ক স্কাই। উইল ইউ লাভ মি রোদ? পূর্ণ এবার গাড়ি ব্রেক কষে। না, তার ভাই বোনেরা এভাবে ধরেছে। এক কথা বারবার ভাল লাগে না পূর্ণর। তাই রাগের বসেই লজ্জা শরম ত্যাগ করে পূর্ণ বলে, উইল ইউ লাভ মি রোদ? লাইক দ্যাট লাভ দ্য মুন ইন ডার্ক স্কাই। উইল ইউ লাভ মি রোদ? উত্তরের অপেক্ষা না করে পুনরায় গাড়ি স্টার্ট দেয় পূর্ণ। রোদ কিছু বলেনি। পূর্ণকে সে বিশ্বাস করতে পারছে না। এক চুল পরিমাণও না। রোদ নিজের আবেগ লুকাতে চায়। পূর্ণ তার আবেগটাকেই বের করে এনে কাজে লাগাতে চায়। রোদ ভালোবাসতে চায় কিন্তু দুঃখ পেতে চায় না। আজব। ভালোবাসলে তো দুঃখ পেতেই হয়। ভালোবাসা এবং দুঃখ দুটো এক সূত্রে গাঁথা। কিছু ক্ষেত্রে একটাকে ছাড়া আরেকটার যেন অস্তিত্ব বিলীন। রোদ চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পূর্ণর ভাবনা মস্তিষ্কে জমে আছে। আচ্ছা, পূর্ণকে কি ভালোবাসাই যায়? হয়তো। এই বাড়ির বউ করেই তো তাকে রাখা হবে, তাহলে সমস্যা কোথায়? এই ভাঙা জীবনে কেউ শক্ত করে হাত ধরতে চেয়েছে, তাকে ফিরিয়ে দেওয়াটা কি ভুল হবে? কিন্তু বিশ্বাস তো আসছে না। মন বলছে ভালোবাসো, অথচ মস্তিষ্ক সায় দিচ্ছে না। সবাই চুপচাপ। গাড়িতে কেউ আর কোন কথাই বলেনি। শিকদার বাড়িতে আসতে সবাই গাড়ি থেকে নেমে একে একে ভেতরে যায়। পূর্ণ রোদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। রোজ সবার শেষে গাড়ি থেকে নামতে পূর্ণ হাসে। হেসে বলে, আচ্ছা রোদ, আমি কি খুব বেশি স্বার্থপর? হয়তো। ঠিক আছে। একবারে ঠিক ধরেছ তুমি রোদ। এনিওয়ে, পেছনে যা হয়েছে ভুলে যাও। কথাটা বলে পূর্ণ ভেতরে চলে যায়। রোদ সেখানে ঠায় দাঁড়িয়ে রয়। পেছনের সব ভুলে যেতে মানে পূর্ণর করা বাজে ব্যবহার ভোলার কথা বলছে। রোদ দাঁড়িয়ে থাকতে থাকতে তূর্ণর গাড়ি আসে। রোদকে দেখেও না দেখার ভান করে তূর্ণ পাশ কাটিয়ে চলে যেতে নিবে, তখন রোদ হোঁচট খায়। পড়ে যেতে নিবে, তূর্ণ হাত ধরে নেয়। রোদ সোজা হয়ে দাঁড়াতে তূর্ণ রোদের চোখে চোখ স্থির করে শুধায়, আর ইউ ওকে? হ্যাঁ। তূর্ণ ভেতরে চলে যেতে রোদ নিজের পায়ের দিকে তাকায়। হিল পরেছে, সাথে লং গাউনে পা পড়েছে, তাই পরে যেতে নিয়েছিল। ভাগ্যিস তূর্ণ ধরেছে, না হয় পা ও ভাঙত, জামাটাও ছিঁড়ত। সবাই ফ্রেশ হয়ে সন্ধ্যায় বসেছে বিয়ের প্ল্যানিং নিয়ে। তিশা, রোদ মিলে শপিং প্ল্যানিং করছে। তূর্ণ বসে বসে সবাইকে দেখছে। আগামীকালকে তারা সবাই শপিং করতে যাবে। তূর্ণ অফিস থেকে ছুটি নিয়েছে 1 সপ্তাহের। এখন অফিসের কাজের চাপ বেশি শরীফ শিকদারের উপর পড়বে, সাথে পূর্ণ তো আছেই। সাইখা ইসলাম সিনথিকে কল দিয়েছে। তার কাজিনরা মিলে মজা করছে। তূর্ণর এসবে মনোযোগ নেই। কিছুক্ষণ সবার সাথে থেকে রুমে চলে যায় তূর্ণ। বেকনিতে দাঁড়িয়ে অম্বরে জ্বলজ্বল করা শশীর দিকপ তাকিয়ে রয় সে। দীর্ঘ শ্বাস ছাড়ে তূর্ণ। আমার ভালোবাসা ভালো থাকুক অন্য কারোর ভালোবাসায়। তখন আবার সিনথির মেসেজ আসে। তূর্ণ সিন করে। মেয়েটা যে চঞ্চল সেটা তূর্ণ বেশ বুঝেছে। আসার সময় ও তো তাড়াহুড়োয় আসার কি ছিল? একটু তো বলে আসতে পারতেন, হবু বউ নিজের খেয়াল রেখো এই 3 দিনে। তারপর আমি তোমার খেয়াল রাখব। পারবো না। এই এই আপনি এত তাড়া কেন? আমি আপনার বউ হতে যাচ্ছি, কথাটা কি ভুলে গেছেন? না, একদমই না। তাহলে একটু ভয়ডর মনে ঢুকান। বিয়ের পর যে কি হবে? কি হবে? কিছুই হবে না। আপনি আমায় ভয় পাচ্ছেন না। ওইরকম পিচ্চি বাচ্চাদের আমি ভয় পাব? বিয়ে ক্যান্সেল। হ্যাঁ বললেই তো হয়ে যায়। সিনথিয়াই রিপ্লাই করে না। মনে মনে তূর্ণকে হাজারটা বকা দিচ্ছে।
সেই সাথে ঠিক করে রেখেছে এসব অপমান গার তেরামি সব কিভাবে সুদে আসলে তুলে নিবে। শালা তো ভারী তারা। এত ইগো কেন শরীরে? আমার ইগো কি কম আছে নাকি? বিয়েটা শুধু হোক, তারপর তোর খবর না করেছি আমি তাহলে আমার নামও সিনথি না। ফোনটা রেখে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমায় সিনথি। আজকে অনেক টায়ার্ড সে। পরের দিন সকালে নাস্তা করে সবাই বের হয়েছে শপিং করতে। শুধু পূর্ণ, তূর্ণ, শূন্য, শরীফ শিকদার ছাড়া। তবে পূর্ণ আরও পড়ে যাবে তার কাজ শেষ হলেই। শপিং মলে এসে কিছুক্ষণ কেনাকাটা করে যেন সবাই ক্লান্ত হয়ে গেছে। তিশা, রোদ সবাই দেখে শুনে চুজ করে নিচ্ছে। তাদের শপিং শেষের দিকে থাকতে পূর্ণ এবং শূন্য আসে। সবার শপিং মোটামুটি শেষ, এবার শুধু মেয়েদের শপিং বাকি। রোদ, তিশা, শিশা তাদের ড্রেস দেখছি। মেহেদি নাইট, হলুদ নাইট, আকদ, রিসিপশন সবগুলোর জন্য আলাদা আলাদা ড্রেস নিচ্ছে। মেহেদি নাইটের জন্য গাউন দেখছে রোদ। তখন পূর্ণ আসে রোদের কাছে। আস্তে করে শুধায়, রোদ শাড়ি নিয়েছ? না। শাড়ি নেও। তোমায় শাড়িতে সুন্দর লাগে। তুমি কিভাবে জানলে? আমি দেখেছি। কোথায়? মাইশার বিয়েতে। তখন না তুমি আমায় দেখতে পারতে না। তাহলে আমি কি শাড়ি পরেছি, শাড়িতে আমায় কেমন লাগে জানলে কিভাবে? ওই আর কি। আমতা আমতা করে কথাটা বলে পূর্ণ। রোদ পূর্ণকে ধাক্কা দিয়ে সরে আসে। ঠোঁটের কোণে তার হাসি। শূন্য দূর থেকে বসে বসে ওদের কথোপকথন পর্যবেক্ষণ করছে। পূর্ণ ঘুরে তাকাতে শূন্যকে দেখে হাসি মিয়ে যায়। দেখেও না দেখার ভান করে চলে যেতে নিবে, শূন্য পথ আটকে দাঁড়ায়। একটা শাড়ি গিফট করো। তুই ছেলে শূন্য। মেয়ে হলে না হয় ভেবে দেখতাম। আমি কি বলেছি আমায় শাড়ি গিফট করো? তো রোদকে গিফট করো। মাইশার হলুদে তুমি নিশ্চয়ই শাড়িটা দিয়েছিলে। আজব। কি শাড়ি? কবের শাড়ি? আমি নিজেই পার্সেল রিসিভ করেছিলাম রোদের নামে। সেটায় শাড়ি ছিল, তুমি দিয়েছিলে। গাজা কি ডেট ওভারটা নিয়েছিস নাকি ডেট আছে যেটা সেটা? সত্য কথা বলতে আমি গাজাখোর হয়ে গেলাম। তোর সত্য কথার নানির টুট। ছিহ। একজন মেয়র আর বিজন্যাসম্যানের মুখের ভাষা এরকম হয়? এর থেকেও জঘন্য। শুধু জায়গা বুঝে বলি। ঠিক আছে। তূর্ণ ভাইকেই বলি। কি? রোদকে শাড়ি দিতে? আমি থাকতে তূর্ণ কেন দিবে? তাহলে চলো। আমারটার জন্যও একটা নিব। তোর আছে? হুম আছে একটা। পূর্ণকে জোরাজুরি করে শূন্য নিয়ে যায় শাড়ির দোকানে। সেখান থেকে ম্যাচিং করে দুটো শাড়ি নিয়ে প্যাক করে। দুটোর বিল পূর্ণ পে করে। শূন্যর ভালোই লাগছে, ভাইয়ের টাকায় গার্লফ্রেন্ডকে শাড়ি দিবে। খারাপ না। শূন্যর হাতে শপিং দুটো ধরিয়ে পূর্ণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে জুয়েলারির দোকানে যায়। সেখানে বাকিরাও আছে। শূন্য ব্যাগ গাড়িতে রাখার জন্য নিচে যায়। গোল্ড কেনা হতে সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে দুপুরের লাঞ্চটা করে তারা সবাই রওনা হয়। অলরেডি শিকদার বাড়িতে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। পূর্ণর মামুরাও চলে এসেছে। মেহেরও এসেছে। মাইশা আর তার হাজবেন্ড তারা আগামী কালকে আসবে। পূর্ণ ভাবছে পাভেল ও নিশ্চিত আসবে। তখন রোদ, তিশা দুজনের চিপায় ঘুরবে। না না, একে সাইড দেওয়া যাবে না। পূর্ণ কল দিয়ে তাদের দলের একজনকে দায়িত্ব বুঝিয়ে দেয়। শিকদার বাড়িতে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। পূর্ণর দলের লোকেরাও আছে। নিস্তব্ধ ছেড়ে একটু হৈহল্লোর এবং ব্যস্ত বাড়িতে পরিণত হয়েছে শিকদার ভিলা। তিশা, মেহের, রোদ, শিশা তারা ঢালা গোছাচ্ছে। সন্ধ্যার দিকে সিনথিদের বাড়ি যাবে তারা। সিনথিদের ঢালা গোছাচ্ছে তার চারজন কাজিন, সাথে রুষাও আছে। দুজন মেয়ে এবং দুজন ছেলে।
সাথে তার বেস্ট ফ্রেন্ড রুষাও আছে। তারা আগামী কালকে সকালে যাবে শিকদার বাড়িতে। যেহেতু সন্ধ্যায় শিকদার পরিবার আসবে তাই একটু ছোটখাটো আয়োজন করা হয়েছে ডিনারের। আফিয়া ইসলাম সাথে তার ননদ ঝা বোনদের নিয়ে সব করছেন। সবাই রেডি হয়ে গাড়িতে বসে শূন্য নিয়ে যাবে তাদের। গাড়িতে তাদের 4 বোনের বকবকানিতে শূন্য কানে তালা দেওয়ার মতো অবস্থা। মনে মনে পূর্ণকে বকছে শূন্য। তাকে পাঠানোর জন্য কি গেছে? এদের বকবকে কান ধরে গেছে। তবুও আশাবাদী যদি একটা সুন্দরী বেআইনের সাথে ফ্লার্ট করা যায়। পরক্ষণে মনে পড়ে তার তেজি দেশি মরিচের কথা। গারে মাথা একটাই, সেটা হারাতে চায় না শূন্য। সিনথিদের বাড়ি এসে ঢালা নিয়ে ভেতরে যায় শিকদার ভিলার রমণীগণ। শূন্য একটু চুলগুলো স্লাইড করে ভেতরে যায়। তাদেরকে হরেক রকম নাস্তা দেওয়া হয়। সিনথি আসতে তার ননদিনীদের সাথে কথাবার্তা বলে। তূর্ণর কথা জিজ্ঞেস করেনি, শুধু বিয়েটা হওয়ার অপেক্ষায় আছে। কিভাবে কি করবে না করবে সব প্ল্যান ডান। সরি না বলে কোথায় যাবে সেটাও দেখে নিবে সিনথি। অতিথিদের সুন্দরভাবে আপ্যায়ন করে তারা। রাতের ডিনারটা করেই পুনরায় রওনা হয়ে যায় তারা সবাই। কয়েক রাতের জন্য শিকদার ভিলার ছাদ উন্মুক্ত সবার জন্য। এমনিতে কাউকেই রাতে ছাদে আসতে দেন না শারমিন আঞ্জুম। তবুও চুরি করে যে তার ছেলেরা ছাদে আসে সেটা টের পান তিনি। মৃদু বাতাস, নিস্তব্ধ প্রকৃতি, পূর্ণ শীতল বাতাস গায়ে মাখাচ্ছে। অম্বরে উজ্জ্বল শশী জ্বলজ্বল করে জ্বলছে। ফোন হাতে রোদকে মেসেজিত দেয় ছাদে আসার জন্য। রোদেরও ভালো লাগছে না তাই ছাদের দিকে রওনা হয়। সিঁড়ির কাছাকাছি আসতে তূর্ণর মুখোমুখি হয়। রোদ একগাল হেসে কিছু বলতে যাবে তূর্ণ চলে যায়। রোদ চুপচাপ স্থান ত্যাগ করে। তূর্ণ তাকে কেমন এভয়েড করছে, কিন্তু কারণ ছাড়া। রোদ সেসবে মাথা ঘামায়নি। ছাদে যেতে ঠান্ডা হিমশীতল বাতাস শরীরে এসে বাড়ি খায়। পূর্ণ পাশাপাশি দাঁড়িয়ে রোদ আকাশের দিকে তাকিয়ে বলে, পূর্ণ ভাইয়া চাঁদটা ভীষণ সুন্দর তাই না? হ্যাঁ ভীষণ সুন্দর। দুজনে কিছুক্ষণ কথাবার্তা বলে ছাদ থেকে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে এক আকাশ সম না পাওয়ার দীর্ঘ শ্বাস নিয়ে কেউ একজন শুধায়, আমার কৃষ্ণা বম্বরের এক রাত জাগা তারা, তোমার অন্যের অম্বরে বাড়ি। আমি কাছে পেয়েও পাই না তোমার নাগাল। আমার একলা লাগে ভারী। একফালি প্রণয় 19। শার্লিন হাসান। আকাশের দিকে তাকিয়ে এক আকাশ সম না পাওয়ার দীর্ঘ শ্বাস নিয়ে কেউ একজন শুধায়, আমার কৃষ্ণা বম্বরের এক রাত জাগা তারা, তোমার অন্যের অম্বরে বাড়ি। আমি কাছে পেয়েও পাই না তোমার নাগাল। আমার একলা লাগে ভারী। আমার কৃষ্ণা বম্বরের একমাত্র তারা ছিলে তুমি, যে এখন অন্যের অম্বরের বাসিন্দা, অথচ তোমার জন্য আমার অম্বরের সে কি মায়া। মায়া বুঝো তো রোদ পাখি। মায়া হলো ভালোবাসার প্রতীক। সময় বদলায়, মানুষ বদলায়, অথচ মায়া বদলায় না। এই মায়া কি নিষ্ঠুর তাই না? আমাদের ভালো থাকতে দেয় না। তূর্ণ বুকের বা পাশটায় হাত রাখে। আহত কণ্ঠে বলে, বুকের বা পাশটায় ব্যথা অনুভব হচ্ছে। বোঝো কি? তোমার জন্য আমার এই হৃদয় পুড়ছে। তখন কেউ কাঁধে হাত রাখে। তূর্ণ ফিরে তাকায়। অস্তিত্ব মনে হচ্ছে শূন্যর। তূর্ণ গম্ভীর কণ্ঠে বলে, শূন্য তুমি এখন ভালোবাসো কাকে? তুমি জানো। হয়তো বাসি। মিথ্যে বলে লাভ নেই। হ্যাঁ বাসি। রোদকে আমি ভীষণ ভালোবাসি। তাহলে বিয়েটা কেন করছো? আমার ভালোবাসা আমায় না, অন্য কাউকে ভালোবাসে। এভাবে বলো না প্লিজ। কি অদ্ভুত তাই না? আমরা ভালো থাকার জন্য আয়োজন করে মনের গহীনে এক ফালি করে বিশাল ভালোবাসা পুষি। কিন্তু দিন শেষে কি? আমাদের বিশাল ভালোবাসাও হেরে যায় যখন দেখি মানুষটা আমাদের প্রণয় না অন্য কারোর প্রণয়ের রূপকথায় ভালো আছে। কি তিক্ত বাক্য! এটাই সত্য।
বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলে রোদকে যাতে আগলে রাখি, কারণ ওর আমরা ছাড়া কেউ নেই। কিন্তু পূর্ণ প্রথমে ঠিক থাকলেও হুট করে চেঞ্জ হয়ে যায়। এতটাই চেঞ্জ হয় যে রোদকে বাধ্য হয়ে হোস্টেলে পাঠানো হয়। তারপর কয়েক মাস যেতে আমি ওকে বাড়ি নিয়ে আসি, কারণ হোস্টেলে একা একা কি খায় না খায়। পূর্ণকে সাফ জানিয়ে দিয়েছি রোদকে নিয়ে সমস্যা হলে ও যাতে অন্য ফ্ল্যাটে চলে যায়। তারপর কিভাবে জানি চুপ হয় ও। কিন্তু রোদকে সহ্যই করতে পারত না। এখন হুট করে কি হলো কে জানে। যাক ভালোই হয়েছে, আগে সহ্য করতে পারত না, এখন তো আগলে রাখে। ভালোবাসে। রোদ ও পূর্ণকে ভালোবাসে এবং সে খুশি। রোদ খুশি মানে আমিও খুশি শূন্য। এছাড়া পূর্ণর পর আমি ওর ঢাল হয়ে আছি। হুম। রোদ পূর্ণ দুজন দুজনকে ভালোবাসে, আমি শিওর। হ্যাঁ জানি। আমি চাই ওদের প্রণয় পরিণয় পাক। তবে রোদের কোন চিন্তা নেই, কারণ আমি তার চোখের আড়ালে থাকলেও সে আমার প্রতিটা খেয়ালে থাকে। লোক লাগিয়ে রেখেছ তাই না? হুম। জানি রোদের ক্ষতি করার লোকের অভাব পড়বে না। ওই যে নদীতে চুবিয়ে মারতে চেয়েছিল। রোদ তো বোকা। যাই হোক বাঁচিয়ে নিয়েছি। রাফি ওকে কিডন্যাপ করেছে, ক্ষতি করতে চেয়েছিল, শুধু আমার জন্য পারেনি। আসলেই তো। কাহিনীটা জানা হলো না। বলেছে ওদের রোদের ইন্ডাস্ট্রি প্রপার্টি চাই, না হলে রোদকে রেপ করে খুন করে দিবে। এছাড়া কয়েকদিন আগে আমার ফোনে একটা মেসেজ এসেছিল রোদকে রেপ করা হবে। তারপর খোঁজ নিয়েছিলাম আমি। রাফি রোদের ইন্ডাস্ট্রি পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। আমি বলেছি রোদের কোন ক্ষতি করলে ইন্ডাস্ট্রি কেন, রাফির জীবনে আর দ্বিতীয় দিন হবে না, একবারে কবর হবে। আমার লোকেরাই ওকে নিয়ে এসেছিল পুরনো গোডাউন থেকে। তারপর পূর্ণ ওকে পায়ে অর্ধেক পথে। রোদ জানে পূর্ণ ওকে বাঁচিয়েছে। আমি চাই সেটাই ও জানুক। রোদ হয়তো জানে মাইশার মেহেদিতে ওকে শাড়িটা পূর্ণ দিয়েছে, কিন্তু আমি ওই শাড়ির পার্সেলটা পাঠিয়েছিলাম। যাই হোক, আমি চাই ওদের ভালোবাসা ভালো থাকুক। আমি পূর্ণ বা রোদ কারোর খারাপ চাই না। তাহলে বলে দাওনি কেন রোদকে তুমি ভালোবাসো? একতরফা ভালোবাসা ভীষণ সুন্দর হয়, একটু আলাদা রকমেরও হয়। আমি একতরফা ভালোবাসাটাই বেছে নিয়েছি। আমার কোন আক্ষেপ বা আফসোস নেই। হ্যাঁ, ভালোবাসা। অতঃপর আমার ভালোবাসার রোদ পাখি, আমি চাই তুমি ভালো থাকো অন্য কারোর রূপকথায়। পরের দিন সকালে রোদকে পূর্ণর রুমে ডাকে পূর্ণ। রোদ নাস্তা করে রুমে যেতে পূর্ণ একটা শপিং ধরিয়ে দেয়। রোদ জিজ্ঞেস করে কি আছে এটায়? তোমার জন্য শাড়ি এনেছি। ওহ, এর আগের শাড়িটাও বুঝি তুমি দিয়েছিলে? কবে? মাইশা আপুর মেহেদি নাইটে। আচ্ছা দেখো এটা কেমন হয়েছে। তিশা আর শশীর শাড়িও নিয়ে যাও। কথাটা বলে আরও দুটো শপিং রোদকে দেয় পূর্ণ। শূন্যর সাথে শুধু রোদের জন্য শাড়ি আনলেও পরে গিয়ে আরও দুটো এনেছে তার বোন তিশা আর শিশার জন্য। রোদ শাড়ি নিয়ে প্রস্থান করবে তখন পূর্ণ বলে তুমি কাঁচা ফুল দিয়ে সেজো। তিশাকেও বলিও। ফুল এনে দিবে কে? আমি আনিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। রোদ যেতে পূর্ণ কল আসতে বেকনিতে চলে যায়। অপর পাশের ব্যক্তি অভিমানী স্বরে বলে মেয়র সাহেব ভুলে গেলেন। আমি ব্যস্ত। তুমি পড়াশোনায় ফোকাস করো মেয়ে। এসব প্রেম ভালোবাসার পেছনে দৌড়ে লাভ নেই। সময় হলে আমি তোমায় ছেলে খুঁজে দিব, অ্যান্ড আমার থেকেও বেটার কাউকে। আমি কি বলেছি আপনার থেকে বেটার কাউকে চাই? বলার প্রয়োজন হয় না, বুঝে নিলাম। না, বেটার কাউকে লাগবে না, আপনি হলেই চলবে। শিওর? ইয়া। তাহলে পড়াশোনা করো মন দিয়ে। বাকিটা পড়ে। হুহ। সব তোলা রইল মেয়র সাহেব। ঠিক আছে। সিনথিদের বাড়ি থেকে ঢালা নিয়ে আসা নয়।
রুষা সিন্থির 4 কাজিন সহ তারা। রোদ রুষাকে দেখে অবাক হয়। পরবর্তীতে জানতে ওয়ারে সিন্থির বেস্ট ফ্রেন্ড। মেয়েটা বেশ মিশুক, বাপ ভাইয়ের বিপরীত। রোদকে বেশ স্নেহ করে, তাই তো রোদ ও সহজে মিশে যায়। কিছুক্ষণ কথাবার্তা বলে সময় কাটিয়ে ঢালা দিয়ে তারা চলে যায়। সন্ধ্যায় তারা রেডি হচ্ছে। আজকে তূর্ণর মেহেদি নাইট। কে বলবে আজকে তূর্ণর মেহেদি? সে এমন ভাব ধরে ঘুরছে যেন বিয়েটা তার না তার বোনদের। সবাই যে হারে সাজতেন বসেছে। ছেলে পক্ষের হলে বুঝি এমনই হয়। রেডি হয়ে সবাই পিকচার তোলে। আজকের মেহেদি নাইটে সবাই গ্রিন ড্রেস আপ নিয়েছে। পিকচার তোলা শেষ হতে মেহেদি দিতে বসে রোদ তূর্ণর হাতের তালুতে সিন্থির আর তূর্ণর নাম লিখে দেয়। তূর্ণ সেদিকে তাকিয়ে রয়। এসটি অক্ষরের দিকে তাকিয়ে রয়। তখন পূর্ণ এসে রোদের দিকে হাত বাড়িয়ে দেয়। রোদকে বলে টিএসপি লিখে দাও। টি দিয়ে কার নাম? তাহিয়ান শিকদার পূর্ণ। ভুলে গেলে? ওহ হ্যাঁ, মনে আছে তোমার নাম। রোদ পূর্ণর কথা অনুযায়ী অক্ষর লিখে দেয়। তাদের 2 ভাইয়ের ভেজাল শেষ হতে বোনদের নিয়ে বসে রোদ। তখন আবার মাইশার কল আসে। মেহেরে ফোনে। সবাইকে দেখছে। আগামীকালকে তারা আসবে। পূর্ণ শুনেছে কথাটা। পাভেল আসবে এটা শিওর। পূর্ণ এটা মিস যাবে না। সিন্থির কল আসতে রিসিভ করে পূর্ণ। দেবরের সাথে বেশ হাসিখুশিতে কথা বলে সিন্থি। কিন্তু বলেনি তূর্ণর কথা। ওই লোকটার সাথে কথা বলতে গেলে এক দফা কথা কাটাকাটি আর ঝগড়া হবে, সিন্থি শিওর। এত সুন্দর মোমেন্ট সে ঝগড়া করে নষ্ট করতে চায় না। রোদ, তিশা, সীসা, মেহের, শূন্য এমনকি শাশুড়িদের সাথেও বেশ হাসিখুশিতে কথা বলে সিন্থি। এক পর্যায়ে রোদ সিন্থিকে বলে, ভাবি আমাদের ভাইয়ের খোঁজ নিলে না? বর কি পছন্দ হয়নি? দেখো আমাদের ভাই কিন্তু 1 পিস হাজার খুঁজলেও এমন কাউকে পাবে না। যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। রোদের কথার মাঝে পোড়ন কেটে বলে পূর্ণ। তখন সিন্থিও বেপাশে বলে বসে, ওনার সাথে আমার কথা হবে একবারে ফুলশয্যার ঘরে। অনেক হিসাব নিকাশ বাকি আছে। ঠিক আছে। ফুফি ডাকটাও বুঝি খুব শীঘ্রই শুনতে পাব। রোদের কথায় বাকিরা হেসে দেয়। তূর্ণ কিছু বলে না। সে শুধু সিন্থির কাণ্ড দেখছে। তার বউয়ের মাঝে এক দণ্ড লজ্জা শরম অবশিষ্ট নেই। সে নিজে কত লজ্জাবতী, অথচ বউটা পড়বে 1 নাম্বারের ঠোঁট কাটা। তূর্ণ তার আম্মুকে আর ছোট আম্মুকে নোবেল দিতে মন চাচ্ছে। কোথা থেকে খাপে খাপে এমন মেয়ে বের করল কে জানে। কিছুক্ষণ আড্ডা মাস্তি করে সিন্থি বিদায় নেয়। রাতটা তাদের আড্ডা খুনসুটিতে কেটে যায়। শিকদার বাড়িতে ব্যস্ততার হাতছানি। মানুষের আনাগোনায় ব্যস্ত পরিবেশ। বিকেলের দিকে তূর্ণ বাইরে যাবে। পূর্ণ বলেছে ফুলের গহনা বানিয়ে আনতে রোদ, তিশা, মেহের, সীসার জন্য। সে অফিসের কাজে ব্যস্ত, বাইরে যাওয়ার সময় নেই। তূর্ণ আর না করেনি। সে লাস্ট বারের মতো প্রিয়তমার জন্য ফুল আনার সুযোগ পেল। তূর্ণ এটা কিছুতেই হাত ছাড়া করতে চায় না। আগে তো প্রায় ফুল এনে রোদকে দিত। অফিস থেকে ফেরার পথে ফুল দেখলেই রোদের কথা মনে পড়ত আর ফুল কিনত তূর্ণ। বেশিরভাগ দিলেও মাঝেমধ্যে দিত না, নিজের কাছে রেখে দিত। ভালোবাসা আদান প্রদানের সুন্দর মাধ্যম ফুল হলেও মাঝেমধ্যে স্মৃতি ভেবে কিছু নিজের কাছেও রেখে দিতে হয়। তূর্ণ রোদকে ভালোবেসে ফুল দিত আর বলত, এ যে ব্রাদার হিসাবে ফুল দেয়। রোদের ছোট ছোট বিষয়গুলোতে নজর রাখত বেশ। বিশেষ করে মেয়েদের কত কিছুই শখ হয়। সেজন্য প্রতি মাসে শূন্যকে দিয়ে টাকা পাঠাত রোদের জন্য। সে চায় না তার প্রিয়তমার কোন শখ অপূর্ণ থাকুক। মুখ ফুটে বলতে না পারলেও।
ভাবতে ভাবতে ফুলের দোকানে চলে আসে তূর্ণ। পূর্ণর বলা ফুল নিজে পছন্দ করে নেয় তূর্ণ। এক গাদা ফুল নিয়ে দরকারি কাজ সেরে শিকদার বাড়ির উদ্দেশ্য রওনা হয়। তখন সিনথির মেসেজ আসে, পাত্তা দিচ্ছেন না আমিকে। আগামীকালকে বোঝাবো শিওর। আগে ভদ্র হন তারপর। আমি যথেষ্ট ভদ্র, সেজন্য ফুলসজ্জার কথা পাবলিক প্লেসে বলতে হয়। বুঝেছি কেমন আর ভদ্র হবেন। আমি আপনার হবু বউ। তো ভাবতে ভাবতে ফুলের দোকানে চলে আসে তূর্ণ। পূর্ণর বলা ফুল নিজে পছন্দ করে নেয় তূর্ণ। এক গাদা ফুল নিয়ে দরকারি কাজ সেরে শিকদার বাড়ির উদ্দেশ্য রওনা হয়। তখন সিনথির মেসেজ আসে, পাত্তা দিচ্ছেন না আমিকে। আগামীকালকে বোঝাবো শিওর। আগে ভদ্র হন তারপর। আমি যথেষ্ট ভদ্র, সেজন্য ফুলসজ্জার কথা পাবলিক প্লেসে বলতে হয়। বুঝেছি কেমন আর ভদ্র হবেন। আমি আপনার হবু বউ। তো তো আগামীকালকে বলছি। কথাটা বলে সিনথি বেরিয়ে যায় কাইন থেকে। তূর্ণ আর রিপ্লাই করে না। বাড়িতে এসে ফুলগুলো পূর্ণর হাতে ধরিয়ে দেয় তূর্ণ। পূর্ণ সেগুলো নিয়ে রোদের রুমে যায়। সেখানে তিশা, মেহের, সীসা তারা সবাই আছে। পূর্ণকে দেখে রোদ একগাল হাসে। পূর্ণ নিজেও হেসে রোদের হাতে ফুলগুলো ধরিয়ে দিয়ে বলে, ফুলগুলো কিন্তু তাজা। ধন্যবাদ পূর্ণ ভাইয়া। কথাটা বলে রোদ তিশাদের কাছে আসে। মেহের তিশাকে দেয় গহনা বানাতে। ততক্ষণে পূর্ণ প্রস্থান করেছে। তখন সীসা বলে, তুমি ভালোই মনে করেছ আপু। আমার ও কাঁচা ফুলের গহনা ভীষণ পছন্দের কিন্তু মনে ছিল না। আরে এটা পূর্ণ ভাইয়ার আইডিয়া। আমারও মাথায় ছিল না। রোদের কথায় তিশা শুধায়, বললাম না পূর্ণ ভাইয়া এক কাঠি উপরে। সবকিছুর খেয়াল রাখতে পারে যদি তার মর্জি ভালো হয়। তোর পূর্ণ ভাই আর পূর্ণ ভাইয়ের মর্জি নিয়ে গত 10 বছরে শুনে আসছি। বেডার মর্জি কি এখনো ঠিক হয়নি? মেহেরের কথায় তিশা মুখ বাঁকিয়ে বলে, আমার ভাই তো ব্যস্ত মানুষ। কত কিছুই ফেস করতে হয়। আর ও এমনই ভাই। যত্ত সব ঢং। মেহের ও মুখ বাঁকিয়ে বলে। তাদের গহনা বানানো হতে রেডি হতে চলে যায়। সারোরার সাথে কাঁচা ফুলের গহনা। সবাই বেশ সুন্দর সেজেছে। তূর্ণ রেডি হয়ে স্টেজে বসে। তার চারপাশে মানুষের গিজগিজ। পাভেলের সাথে টুকটাক কথা বলছে তূর্ণ। বেশ সুন্দর সময় কাটছে। এরই মাঝে রোদ আসে সেখানে। তূর্ণর দৃষ্টি যেতে তড়িঘড়ি সরিয়ে নেয়। আমার হারিয়ে যাওয়া একটা চাঁদের মাঝে শুভ্র ফুলের স্নিগ্ধতা। বেশিক্ষণ তাকিয়ে থাকার যে দৃষ্টিশক্তি নেই রোদ পাখি। তখন আবার পূর্ণ আসে রোদের পেছনে দিয়ে। মাইশার বর আর দেবরও এসেছে। পাভেল তূর্ণর সাথে কথা বলছে। তবে রোদকে দেখে সে চলে আসে। রোদের সামনে গিয়ে শুধায়, আরে সুন্দরী বেয়াই। রোদ চলো তূর্ণ ভাইয়ার কাছে। মাঝখানে পূর্ণ রোদের হাত ধরে কথাটা বলে। রোদ কিছু বলার আগে টেনে নিয়ে যায়। পাভেল রাগী দৃষ্টি নিক্ষেপ করে পূর্ণর দিকে। রেগে সে সাইডে গিয়ে বসে রয়। তখন আবার শূন্য কলে কারোর সাথে বেশ মিষ্টি সুরে আলাপ করছে। কথাগুলো কানে বাজতে পাভেলের রাগ হয় বেশি। এটা কি হলুদের অনুষ্ঠানে আসলাম নাকি কাপলের প্রেম দেখতে? ওইদিকে গেলাম তাও পাত্তা নাই। এদিক আসলাম কানের উপর প্রেমের আলাপ চলছে। তখন শূন্য কল কেটে পাভেলের পাশের চেয়ারটায় বসে। তখন পাভেল বলে, আচ্ছা এই রোদ তোমার কি হয় শূন্য? আমার একমাত্র ফুফির একমাত্র মেয়ে। তা তোমার ফুফি কই থাকে? মেয়েকে কি দেখে রাখে না? দেখে কিভাবে কাজিনদের সাথে ঢলাঢলি করছে। মুখ সামলে কথা বলো পাভেল।
গেস্ট বলে ভেবো না আমাদের রোদের নামে কিছু বলবা আর পার পেয়ে যাবা। ভাগ্য ভালো আমার সামনে বলেছ। পূর্ণ ভাই বা তূর্ণ ভাইয়ের সামনে এটা বললে এতক্ষণ তোমার খবর করে দিত। কেন ওরা রোদকে নিয়ে এত এলার্ট কেন? ওটা ওদের দায়িত্ব। পাভেল কিছু বলেনি। স্টেজে রোদ তূর্ণর পাশে বসে। গোলাপে হলুদ লাগিয়ে সেটা তূর্ণর হাতে ছোঁয়ায় রোদ। তূর্ণ রোদের কাণ্ড দেখছে। তার অপর পাশে পূর্ণ বসে ফোন স্ক্রোল করছে। কয়েকটা পিকচার ক্লিক হতে রোদ পূর্ণ নেমে যায়। তিশা, শিশা, মেহের, মাইশা সহ তারা সবাই মিলে পিকচার তোলে। রোদ ফাঁকা জায়গা দেখে একপাশে চেয়ার টেনে বসে। পাভেলের দৃষ্টি রোদের দিকে। সে তো সুযোগ খুঁজছে। পূর্ণকেও খুঁজছে পাভেল। সে কলে কথা বলায় ব্যস্ত। পাভেল পূর্ণকে স্ক্রোল করে। বেশ হেসে হেসে কথা বলছে। পাভেল আর দেরি করেনি। চটজলদি রোদের কাছে যায়। পাশের চেয়ারটা বসতে বসতে বলে, ইউ লুকিং সো গর্জিয়াস। রোদ পাশে ফিরে তাকায়। পাভেলকে দেখে আর কিছু বলেনি। তখন পাভেল বলে, তুমি ভার্সিটিতে পড়ো? জি অনার্স সেকেন্ড ইয়ার। এখানেই থাকা হয়? হুম। পাভেল কিছুক্ষণ কথা বলে রোদের সাথে। রোদও বেশ শান্তশিষ্ট ভাবে উত্তর দেয়। পাভেল কথা বলে বুঝেছে মেয়েটা বেশ শান্তশিষ্ট এবং ভদ্রশূল। কোন উত্তেজনা নেই তার মাঝে। কি নীরব কণ্ঠে কথাগুলোর জবাব দিল। মেহের, তিশা, শিশা ও আসে রোদের কাছে। শূন্য, পাভেলও আছে। তারা সবাই বেশ মজা করে। মুহূর্তে পাভেল মিশে যায় ওদের সাথে। তার মনে পজিটিভ ধারণা আসে রোদকে নিয়ে। তারা সবাই বেশ মিশুক পাভেল বুঝে। এতদিন বুঝত শুধু পূর্ণর জন্য সাইড পায় না সে। তখন সিনথি রোদের ফোনে কল দেয়। রোদ রিসিভ করে কথা বলে। কিছুক্ষণ কথা বলে রোদ শুধায়, অনেক তো হলো আমাদের সাথে কথা। এবার আমাদের ভাইয়ের সাথে কথা বলো ভাবি। না বলবো না রোদ আপু। তোমাদের ভাই আস্ত করলার জুস। মানে আমি যে তার উঠবি তার কাছে কোন প্রায়োরিটি নেই। আরে কুল। আমাদের ভাই অনেক ভালো। হয়তো কোন কারণে সে ডিস্টার্ব। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে। রোদ উঠে যায়। তূর্ণ কাছে আসতে তূর্ণ জিজ্ঞেস করে, কিছু বলবা রোদ? ভাবি কল দিয়েছে। কথা বলো। তূর্ণ রোদের থেকে ফোন নেয়। তবে অপর পাশে সিনথিকে দেখেনি। তার দুইজন কাজিন একসাথে বলে, কি জিজু? ভেবেছেন আমাদের বোনকে ফ্রিতে হলুদের সাজে দেখে নিবেন? উহু। নতুন বউ দেখতে হলে মান দিতে হবে। ইসস। আমার বউ আমি দেখব, এতে মান দিব কেন? এখনো হয়নি। আগামীকালকে বিয়ে হওয়া অবধি আমাদের অধিকারে। বিয়ে হয়ে গেলে আপনার বউ তখন যা খুশি তা। কিন্তু এখন আমাদের বোন, শো আমরা যেভাবে বলবো সেভাবে। ঠিক আছে তাহলে আগামীকালকে বিয়ের পর দেখা করবেন। এমা, আপনি বউকে দেখবেন না? হ্যাঁ দেখব তো। এই নীরব বিকাশ নাম্বার সেন্ড কর জিজুর হোয়াটসঅ্যাপে। কলে থেকেই লারা কথাটা বলে। তূর্ণ মুচকি হাসে। শূন্যকে ডেকে এনে নাম্বারটা দেয় তূর্ণ। তখন তূর্ণ শুধায়, তা মান কি আমার ইচ্ছায় দেব নাকি শালিকাদের দাবিতে? দিন না 1010-1। একটা রেস্টুরেন্টে সৈন্যবাহিনী নিয়ে যেতে পারলেই হবে। তখন শূন্য শুধায়, বেআইন এই আইডিয়াটা আগে দিতে পারলেন না? তাহলে আমাদের ভাইকেও আমরা সেম ভাবে দেখাতাম। আপনারা নতুন আইডিয়া খুঁজুন ভাইয়া। শূন্য টাকা পাঠায়। তখন সিনথিকে ব্যাক ক্যামেরায় দেখায় তার কাজিন কারা। তূর্ণ তাকায়। তেমন ভাবে খেয়াল করেনি মেয়েটাকে। তবে এখানেও তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওইভাবে কিছুক্ষণ সিনথিকে দেখে বিদায় নেয় তূর্ণ। রোদের হোয়াটসঅ্যাপে সিনথির পিক পাঠিয়েছে। তূর্ণ একনজর দেখে।
পরক্ষণে শূন্যকে দিয়ে ফোন পাঠিয়ে দেয় রোদের কাছে। পরের দিন সবাই বেশ সময় নিয়েই রেডি হয়। নির্দিষ্ট সময়পর মধ্যেই তারা সবাই রওনা হয় সিনথিদের বাসার উদ্দেশ্যে। শিকদার পরিবারকে সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়ে বরণ করে নেওয়া হয়। বিয়েটা আনুষ্ঠানিকতা থাকলেও অল্প মানুষের মধ্যেই। সিনথিদেরও তেমন আত্মীয় স্বজনের ভেজাল নেই। বেশ ছোট্ট পরিবারেই আত্মীয় করেছে তুর্নোর। পুরো লিভিং রুমেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দুটো সোফা রাখা হয় দুই পাশে। মাঝখানে তাজা ফুলের পর্দা টানানো হয়। সিনথিকে লাল টুকটুকে শাড়ি দোপাট্টা দিয়ে বউ সাজিয়ে আনা হয়। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর হুজুর বিয়ে পড়িয়ে দুই হাত এক করে দেন। অবশেষে তুর্ন কবুল বলে হালালভাবে কাউকে গ্রহণ করল। সবাই বেশ খুশিতে আছে। বর বউ দুজনকে পাশাপাশি বসানো হয়। তুর্নর শালিকাগণ আয়না দেয়। সিনথি তুর্ন দুজন দুজনের সাথে তেমন ভাব জমেনি বা তেমন করে চেনা হয়নি। সিনথি আয়না তাকিয়ে তুর্নর ফর্সা মুখটার দিকে তাকায়। তখন রোদ বলে, ভাবি আয়নায় কি দেখো? আমার শাশুড়ির বড় ছেলে এবং আমার আম্মুর একমাত্র মেয়ের বরকে দেখি। তুর্ন তাকিয়ে আছে আয়নায়। তখন লারা বলে, আমাদের জিজু আয়নায় কি দেখো? আকাশের চাঁদ কিভাবে মাটিতে নেমে আসলো? তুর্নর থেকে এমনটা ধারণার বাইরে রেখেছিল সিনথি। ভেবেছিল বলবে, ঝগড়ুটে, বাচাল। কিন্তু না, এই লোক অতটাও খারাপ না। তবে হয়তো হাজবেন্ড ম্যাটেরিয়াল। গতকাল হলুদে তুর্নর কথা আর আজকের তুর্নর কথাগুলো শুনে সিনথির মনে হচ্ছে তুর্নকে সে যতটা দেমাগী ভেবেছে বা মানুষকে দাম দেয় না এমন টাইপের ভেবেছে তার সম্পূর্ণ আলাদা। হয়তো দায়িত্ববান পুরুষেরা কি কখনো ঐরকম দেমাগী হতে পারে? সবাই মাশাআল্লাহ বলে। শারমিন আঞ্জুম পুত্রবধূকে বেশ আদর সোহাগ করলেন। কপালে চুমু, হাতে চুমু খেয়ে বলেন, এই মিষ্টি, লক্ষ্মী মেয়েটা আমার ছেলেটাকে একটু ভালোবেসে আগলে রেখো। রাখবো আম্মু। শারমিন আঞ্জুমের হাতের উপর হাত রেখে কথাটা বলে সিনথি। তার ছোট শাশুড়ির সাথেও কথাবার্তা বলে। সবাই মিলে পিকচার তোলে। আফিয়া ইসলাম একমাত্র মেয়েকে বিদায় দিবেন ভাবতে যেন তার সব ফাঁকা ফাঁকা লাগছে। সিনথির আর কোন ভাই বা বোন নেই। সেই একমাত্র মেয়ে। ভীষণ আদুরে। তবুও তো মেয়ে মানুষ যতই আদরের হোক পরের ঘরে যেতেই হবে। এটাই যে প্রকৃতির নিয়ম। তনে আফিয়া ইসলাম এটা ভেবে খুশি যে শারমিন আঞ্জুম, সাইখা ইসলাম এমনকি তাদের মেয়েরাও বেশ মিশুক এবং ভদ্র। তার মেয়েকে ভুল কোথাও বিয়ে দেননি। তুর্নও বেশি ভদ্র, নীরব শান্ত ছেলে। শিকদার বাড়িতে নতুন অতিথির পদচারণের উৎসবমুখর পরিবেশ। সিনথিকে বরণ করে নেন শারমিন। অনেকেই নতুন বউ দেখার জন্য আসে। বাকিরা ফ্রেশ হয়ে হালকা চাকফি খেয়ে নেয়। পূর্ণ তার রুমে অফিসের কাজে ব্যস্ত। সিনথিকে নিয়ে তিশা, রোদের রুমে যায়। বাকিগুলোতে মেহমানদের আনাগোনা। বিয়ের শাড়ি পাল্টে একটা পার্পেল রঙয়ের জামদানি শাড়িতে নিজের কায়া বেষ্টিত করে নেয় সিনথি। পার্পল রংটা তার ফর্সা কায়ে বেশ ফুটে উঠেছে। নববধূকে হালকা খাবার দেওয়া হয় সন্ধ্যার। অতঃপর বোন কাজিনরা মিলে আড্ডার আসর জমায়। মাইশা, পাভেলও আছে। তবে মাইশার বরের আর্জেন্ট কাজ পড়ায় বিয়ের অনুষ্ঠান সেরে চলে গিয়েছে। তুর্নকে ডেকে আনা হয়। সবাই উপস্থিত, তবে পূর্ণ ব্যতীত। তিশা রোদকে ঠেলে পূর্ণকে নিয়ে আসার জন্য। তার বিশ্বাস রোদ গেলে পূর্ণ না করবে না। এদিকে তারা একটা গেম খেলার জন্য কাগজ ঠিক করছে। রোদ ও আলতো হেসে পা বাড়ায় পূর্ণর রুমের দিকে। দরজায় নক করতে পূর্ণ ভেতরে যাওয়ার অনুমতি প্রদান করে। রোদ ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করে। পূর্ণ নেত্রপল্লব স্থির করে রোদের পানে। মিহিত কণ্ঠে শুধায়, কিছু বলবে? তুমি বেশি ব্যস্ত। কণ্ঠস্বরে খাদে নামিয়ে বলে রোদ। পূর্ণয়ে
স্বল্প হেসে জবাব দেয়, তুমি বললে ব্যস্ততাকে ছুটি দিতে রাজি আমি। হয়েছে ছন্দ বলে প্রেমিকের ভান ধরতে হবে না। আজব, ভান ধরব কেন? আমি তো কারোর না কারোর প্রেমিক পুরুষ, তাই না? কার প্রেমিক পুরুষ আছে? কথাটা শেষ হতে রোদ পূর্ণর দিকে তেজস্বিনী চাহনি দেয়। পূর্ণ হেসে নিজেকে গুটিয়ে নেয়। আহত কণ্ঠে রোদ শুধায়, এরপর যাতে এই কথাটা বলতে না শুনি। আচ্ছা বলো, কি বলবে? চলো আড্ডা দিবে। আচ্ছা চলো। পূর্ণ রোদের পেছনে দিয়ে যায় রোদের রুমে। সবাই যেহেতু এসেছে, একটা পাত্রে কয়েকটা কাগজের টুকরো রাখা আছে। এক একজন এক একটা তুলে নিবে এবং যার কাগজে যে লেখাটা উঠবে সেই লেখাটা নিয়ে 2 লাইন করে বলবে। প্রথমে তিশা একটা কাগজ উঠায়। তাতে লেখা ভালোবাসা। তখন তিশা হেসে শুধায়, এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি ব্যাচেলার মানুষ। তিশা স্কিপ করতে রোদের সিরিয়াল আসে। রোদ যে কাগজটা উঠায় তাতে লেখা ফার্স্ট লাভ। তাকে ফার্স্ট লাভ নিয়ে কিছু বলতে হবে। তখন রোদ বলে, ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা, যেই ভালোবাসা আমাদের কখনো সুখানুভূতি দেয়, কখনো বা এক আকাশ দুঃখ উপহার দেয়। হয়তো আমাদের গল্পে প্রথম ভালোবাসা খুব একটা পূর্ণতা পায় না, তবে আর যাই হোক, প্রথম ভালোবাসার তুলনা হয় না। যতই বেটার কেউ জীবনে আসুক, আমরা যাকে প্রথম ভালোবাসি তার জায়গাটা কাউকে দিতে পারি না বা কেউ সহজে নিতে পারে না। রোদ আর বেশি কিছু বলে না। এমনিতে এসবে সে প্রচুর কাঁচা। তখন তূর্ণ একটা কাগজ উঠায়। সেটায় লেখা প্রেম। তূর্ণ বলে, প্রেম মানেই পাপ। প্রেম ফাঁসি নিয়ে অনেক প্রেমিক পাগল হয়ে বুক পকেটে প্রেমিকার একটা প্রতিচ্ছবি নিয়ে আজও নেত্রপল্লবে অঝোর ধারায় বর্ষণ নামায়। প্রেম সবাই করে, কিন্তু সত্যিকারের প্রেমিক পুরুষ সবাই হতে পারে না। তবে আমি কখনো প্রেম নামক পাপের অন্তর্ভুক্ত হইনি, তাই তেমন জানিও না। যতটুকু বলেছে বেশ বলেছ তূর্ণ ভাই। শূন্যের কথায় তিশা বলে, এবার শূন্য ভাই একটা তুলবে। শূন্য পাত্র থেকে একটা কাগজ নেয়। সেটাতে লেখা অনুভব। অনুভব কি? জোরদমে ভালোবাসা, অতঃপর ভালোবাসার মানুষটাকে নিয়ে ভাবনায় বিভোর হওয়া। তারপর হৃদয় কোঠায় সযত্নে আগলে রাখা মানুষটাকে পাওয়ার তৃষ্ণা জাগিয়ে তাকে অনুভব করা। থেমে হয়তো আরেকটু গোছানো হতো। যাই হোক, প্রেম বিষয়ক আমি অত কিছু জানি না। এবার পূর্ণ একটা কাগজ তোলে। তাতে লেখা ভালোবাসা। ভালোবাসা হলো পবিত্র, স্নিগ্ধ, সুন্দর ব্যাপার। ভালোলাগার মানুষ হাজারটা হয়, তবে ভালোবাসার মানুষ একজনই হয়। ভালোবাসা কারোর জন্য স্বার্থহীন অনুভূতি। তাদের খেলা বেশিক্ষণ কন্টিনিউ হয়নি। তূর্ণর রুম দখল করে নেয় বাকিরা। পূর্ণ পাভেলকে একটু বেশি নজরে রাখছে। তূর্ণর রুম সাজিয়ে সেটা লক করে চাবি নিয়ে রাতের ডিনারে বসে শিকদার বাড়ির ছেলেমেয়েরা। তাদের খাওয়াদাওয়া শেষ 12:30টার দিকে রুমের সামনে জড়ো হয় সবাই। সিনথিকে একটু আগে রুমে বসিয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে দরজা লক করে দিয়েছে মেহের। তূর্ণ বেশি ক্যাচাল করেনি। যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে। এদের সাথে কখনো তর্কে জিততে পারবে না, ভালো করেই জানে। দরজা খোলার শব্দে সিনথি পুষ্পসজ্জিত বিছানা থেকে নেত্রপল্লব স্থির করে তার বরের দিকে। তূর্ণ ত্রস্ত পায়ে এগিয়ে আসে। তূর্ণকে দেখে সিনথি কিছুটা নড়েচড়ে বসে। চলুন, নামাজ পড়তে হবে। নরম কণ্ঠ শুনে সিনথি উঠে দাঁড়িয়ে মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে জোর দমে শ্বাস নেয়। তূর্ণ সিনথির কাণ্ড দেখে বলে, আপনি ঠিক আছেন? আর বলবেন না। শাড়ি পরে দম নিতে পারি না। তার উপর গোমটা একটা টেনে রাখা লাগে। শাড়ি পরার অভ্যাস নেই। চলুন, নামাজ পড়ব। সিনথি অজু করে আসতে তূর্ণ ও অজু করে নেয়। দুজনে নামাজ আদায় করে খাটে এসে বসে। তূর্ণ পকেট থেকে একটা বক্স বের করে সিনথির সামনে ধরে। সিনথি তাকায়।
একটা ডায়মন্ডের লকেট আর এক জোড়া গোল্ডের চুড়ি। সিনথি হাত এগিয়ে দিতে তূর্ণ চুড়ি দুটে হাতে পরিয়ে দেয়। আয়নার সামনে এসে গলায় লকেটটা পরিয়ে দেয়। সিনথি আয়নায় চোখ রাখে। ব্ল্যাক কালার পাঞ্জাবি পরা তূর্ণ। ফর্সা গায়ে বেশ মানিয়েছে তাকে। সিনথি তূর্ণর দিকে তাকিয়ে বলে, আমাদের মানিয়েছে তাই না? হু, ঠিক আছে, এবার সরি বলে দিন। আমি ঘুমোতে যাব। কিসের সরি? ওই যে গাড়ি দিয়ে ধাক্কা দিলেন। ওটা তো চলে গেছে। দিন আর সময় চলে গেছে, কিন্তু আমার মাথা থেকে ব্যাপারটা যায়নি। পড়াশোনা মনে থাকে তো? ও তো না। ঠিক আছে মিস আনাহিতা রহমান, সিনথি আপনায় সরি। এবার আসুন। কোথায়? আমার সামনে। তূর্ণ বোঝেনি ব্যাপারটা। সিনথির মুখোমুখি দাঁড়াতে সিনথি পা উঁচু করে নিজের মুখ তূর্ণর মুখের সমান করে। তখন তূর্ণ হেসে বলে, আগে বড় হন, তারপর অন্য কিছু। চুপ থাকুন না। কথাটা বলে তূর্ণর কপালে নিজের অধর ঠেকায়। গলা জড়িয়ে ধরে বলে, জামাই আমায় ভালোবাসবেন তো? আপনি তো ভারী নির্লজ্জ। আমি এমনই। পরপুরুষকে জড়িয়ে ধরে চুমু খাইনি। খেয়েছি আমার বরকে, যার উপর আমার হক আছে। ঠিক আছে মিস সিনথি। আর সিনথি বলবেন না। বলবেন মিসেস আহিয়ান শিকদার। তূর্ণ। বুঝলেন? বুঝলাম। সিনথি তূর্ণকে ছেড়ে খাটের উপর বসে। তূর্ণ বসতে সিনথি আবদার করে, শুনুন। বলো। আমায় আপনার বুকে স্থান দিবেন। আপনি না বললেন আপনার হক। তাহলে অনুমতি কেন নিচ্ছেন? হক বুঝলাম, তাও আপনি ডিস্টার্ব হলে। পাগল মেয়ে একটা। এই আমায় পাগল বলবেন না। ঠিক আছে মিস সিনথি। আবার। তূর্ণ জবাব দেয় না। উঠে লাইট অফ করে নিজের জায়গায় গায়েলে দেয়। তূর্ণর বুকে মুখ লুকাতে সিনথিও আর দেরি করেনি। তূর্ণ সযত্নে তার অর্ধাঙ্গিনীকে আগলে নেয় বুকের মধ্যখানে। পরের দিন সকালে লিভিং রুমে বসে ছিল সবাই। রোজ সবার জন্য চায়ের ক্যাটলি নিয়ে আসে। মেহের চায়ের কাপ নেয়। দুজন মিলে সবাইকে চা পরিবেশন করে। সিনথি পূর্ণ পাশাপাশি সোফায় বসা। দুজনে কথা বলছে। তখন আবার তূর্ণ আসে। মেহেরের থেকে চায়ের কাপ নিয়ে তূর্ণ বসে পড়ে। তার পাশে শূন্য বসা। তূর্ণকে খুঁচিয়ে বলে, ওহুম, কেমন কাটল বাসর? সরি বলেছ তো? নাকি দুজন মিলে ঝগড়াই করেছ? এই মেয়েটা কি যে ঝগড়ুটে! যাই হোক, কিভাবে জানি অধিকার আদায় করে নেয়। এটাই ভালো। প্রাক্তনকে ভুলতে পারবে সহজে। প্রাক্তনকে? যে এখন চা পরিবেশন করছে। সে আমার প্রাক্তন হলো কিভাবে? তার সাথে কি আমার ভালোবাসার সম্পর্ক ছিল? উহু। তাকে আমি ভালোবেসেছি, ভালোবাসার সম্পর্ক গড়িনি। যেই লাউ সেই কদু। না বুঝলে কথা বলবি না। তেজি স্বরে বলে তূর্ণ। আমার প্রাক্তন হলো কিভাবে? তার সাথে কি আমার ভালোবাসার সম্পর্ক ছিল? উহু। তাকে আমি ভালোবেসেছি, ভালোবাসার সম্পর্ক গড়িনি। যেই লাউ সেই কদু। না বুঝলে কথা বলবি না। তেজি স্বরে বলে তূর্ণ। শূন্য আর কথা বাড়ায় না। সকালের নাস্তা শেষ করে রোদ, মেহের, তিশা তারা সিনথিকে নিয়ে তৈরি হতে চলে যায়। আজকে ওদের বৌভাতের অনুষ্ঠান। সিনথি শাওয়ার নিয়ে বের হতে তূর্ণ রুমে প্রবেশ করে। তূর্ণর এমন আগমনে সিনথি অপ্রস্তুত হয়ে পড়ে। গায়ে তার ওড়না নেই। তূর্ণ দৃষ্টি নিচের দিকে স্থির করে শুধায়, টেবিলের উপর আমার ফোনটা একটু যদি দিতেন। আপনি করে বলছেন কেন? তুমি করে বললে ফোন পাবেন, না হলে নাই। আপনার দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এখন বোনেরা চলে আসবে। দেখুন, আমাদের এভাবে দেখলে ভাববে আপনি আদর করতে এসেছেন। ছি, রাত পড়ে আছে আর আপনি দিনের বেলায়। মুখ সামলে কথা বলুন।
কথাটা বলে তূর্ণ নিজেই ফোন নিয়ে বেরিয়ে যায়। সিনথি সোফায় বসে বসে তূর্ণকে বকেই যাচ্ছে। তার বোরটা এমন কেন? তাকে কেমন এড়িয়ে চলে? কিছুক্ষণ পর মেহের আর তিশা আসে সিনথির কাছে। সিনথির গোমরা মুখ দেখে তিশা জিজ্ঞেস করে, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? আরে না, এমনিতে। প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য সিনথি পুনরায় শুধায়, চলো রেডি হব। রোদ আসতে তারা তিনজন সিনথিকে শাড়ি পরতে সাজতেন হেল্প করে। সিনথিকে রুমে বসিয়ে দিয়ে নিজেরাও তৈরি হতে চলে যায়। পূর্ণ তূর্ণকে তৈরি হওয়ার জন্য পাঠিয়েছে, বাকিটা সে সামলে নিবে। রুমে প্রবেশ করতে দেখে সিনথি বসে আছে। তূর্ণ নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায়। বাইরে দৃষ্টিপাত করছে সিনথি। তূর্ণ কেমন যেন। আচ্ছা, তূর্ণর কি কোন বিষয়ে প্রবলেম আছে? মুখটা এমন করে রাখে যেন তাকে জোর করে ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়েছে। কথার মধ্যে এক্সট্রা তেজ তো থাকবেই। রুমে কেউ কারোর সাথে কথা বলেনি। বাইরে আসার পরেও কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। যেন মুহূর্তে সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়ে গেছে। পাহাড় সমান ইগো নিয়ে তারা নিজেদের মতো করে সবার সাথে কথা বলছে। ভাগ্যিস বিয়ে দিয়েছে, ইগো দেখালেও সমস্যা নেই। দিন শেষে একে অপরের জন্য থেকে যেতে হবে। যদি প্রেম হতো তাহলে 2 মিনিটও টিকত না। সিনথিদের পরিবারের মেহমানদের সাথে পূর্ণ কথা বলছে। পাভেল তার বেআইনদের সাথে ফান করছে। ফটোশ্যুট, খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে সিনথির সাথে যাওয়ার জন্য তূর্ণকে বলা হয়। পূর্ণর মুখের উপর না করে দেয় তূর্ণ। সে যাবে না ওই তারা ঝগড়ুটে মেয়ের সাথে। তখন পূর্ণ বলে, না গেলে খারাপ দেখায়। দেখো, আজীবন আবার না খোটা শুনতে হয়। মাঝে কি দেখে ওই ঝগড়ুটে মেয়েকে আমার বউ করার ইচ্ছে পোষণ করল। ও আমার পিওর উল্টা। কেমনে কি ভাই? চলো তো। পূর্ণ তূর্ণকে টেনে নিয়ে যায়। সিনথি দাঁড়িয়ে দাঁড়িয়ে তূর্ণর মনোভাব বোঝার চেষ্টা করছে। ভুলবশত তূর্ণ সিনথির চোখাচোখি হতে সিনথি মুখ বাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তূর্ণর মাথায় যেন দপ করে আগুন ধরে যায়। ভাগ্যিস কেউ দেখেনি মুখ বাঁকানোর সিন। তূর্ণ, সিনথি এবং মেহমানদের বিদায় দিয়ে বাড়িতে আসে সবাই। মাইশা, পাভেল তারা সবাই চলে যাবে সন্ধ্যায়। এদিকটা অবসর হতে বাকিরা মিলে আড্ডা দিতে বসেছে। তখন শূন্য বলে, আজকে সিনথি ভাবি তূর্ণ ভাইকে যে মুখ বাঁকিয়েছে। তোমরা কেউ দেখলে হাতে হাসতে সেখানে লুটিয়ে পড়তে। কিভাবে মুখ বাঁকিয়েছে শূন্য ভাই? মেহেরের কথায় শূন্য সিনথিকে কপি করে মুখ বাঁকায়। তাতে একবার হাসির রোল পড়ে যায়। তখন পূর্ণ বলে, তোমার অভিনয় হয়নি। সিনথি ভাবি একরকম ভাবে মুখ বাঁকায়। তারটা নোবেল প্রাপ্ত। সিনথিরা বাসায় এসেছে সন্ধ্যা নাগাদ। আফিয়া ইসলাম মেয়ের জামাইকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। সিনথি রুমে এসে চেঞ্জ করে 3 পিস গায়ে জড়িয়ে নেয়। তূর্ণ বসে আছে। তার সাথে তার শালিকারা ফান করেছে। কিন্তু তূর্ণর এসবে মনোযোগ নেই। তূর্ণকে আনমনা দেখে লারা শুধায়, জিজু দেখি আমাদের বোনকে দেখার জন্য বেকুল। রিসিপশনে দেখেননি বউকে? ওকে দেখার জন্য না, আমার একটা কল করতে হবে। তাহলে সিনথির রুমে চলে যান। কথাটা বলে লারা রুম দেখিয়ে দেয়। তূর্ণ উঠে সিনথির রুমের দিকে যায়। দরজার দিয়ে ঢুকার সময় সিনথি অপর পাশ থেকে তাড়াহুড়ো আসছিল, যার ফলস্বরূপ দুজনের জোরে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দেয় তূর্ণ। সিনথি নিজের কাঁধ ঢলছে। দেখে শুনে চলতে পারেন না নাকি এখনও দোষটা আমাকেই দিবেন যে আমার জন্য ধাক্কা খেয়েছেন? আপনাকে কে বলেছে দৌড় দিতে? আপনাকে কে বলেছে এই মুহূর্তে প্রবেশ করতে? আমি বের হলে তারপর না হয় রুমে প্রবেশ করতেন। ঝগড়াও হতো না, আপনিও শান্তিতে থাকতে পারতেন।
পূর্ণ জবাব দেয় না। সে ফোন হাতে সোজা বেকনিতে চলে যায়। সিনথি কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে বলে, এমন জামাইয়ের ভাত আমি খাব না। ডিভোর্স দিয়ে দিব। পূর্ণ কথাটা শেষ করে রুমে প্রবেশ করে। সিনথি খাটের উপর বসে আছে, মুখ গোমরা করে। তখন পূর্ণ তার সামনে একটা টুল এনে বসে। সিনথির এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে, দেখুন সিনথি, মাত্র তো বিয়েটা হয়েছে। আমাকে একটু সময় দিন সব ঠিক করে নেওয়ার জন্য। আই প্রমিস, আমার সব ঠিক হলে আপনায় আর ইগনোর করব না। আপনার কি হয়েছে? কিছু হয়নি। যদি থেকে যান তাহলে একসময় হলেও সব বলবো আপনায়। ঠিক আছে। আচ্ছা, সরি। ইটস ওকে। পূর্ণ উঠে দাঁড়ায়। ফোনটা খাটের উপর রেখেই সে চেঞ্জ করতে চলে যায়। সিনথি লিভিং রুমে এসেছে। তখন তার এক কাজিন, লিয়ানা বলে, কি জিজু কেমন ভালোবাসা দিল। এমা, সে কি তার বউকে দেখার জন্য? লজ্জা করে না আমার মতো ছোট মেয়েকে এসব বলতে? এই ছোট মেয়ে হলে বিয়ে দিল কেন তোকে? আমার শখ বিয়ে করার, তাই শখ পূরণ করতে বিয়ে দিয়েছে। জামাই ভালো তো সখী। লারার কথায় সিনথি মেঝেতে দৃষ্টি স্থির করে। কণ্ঠে জোরতা নিয়ে বলে, সে ভালো। আমার জামাইকে দেখলে কি খারাপ মনে হয়? সেটা না। কেমন যেন অন্যমনস্ক উনি। তোর সাথেও কি সেম? কোথায় অন্য মনস্ক ভাই? পরনারীতে ওনার আবার অ্যালার্জি আছে, না হলে আমার সাথে সব ঠিকঠাকই আছে। কথাটা শেষ করে সিনথি চলে যায় কিচেনে। রোদের আজকাল কারোর সঙ্গে নিজেকে হাসিখুশি মনে হয়। ওই সঙ্গটা পূর্ণর সঙ্গ। আজব। পূর্ণর সাথে এত তাড়াতাড়ি ভাব জমাটা উচিত হয়নি বোধ হয়। এখন অবধি পূর্ণর মনোভাব কিছুই বুঝে উঠতে পারেনি রোদ। কিন্তু মনটা যে বড়ই অবাধ্য। রোদ নিজেকে ধাতস্থ করে। মনকে কঠিনভাবে শাসায়। রোদ, পূর্ণ হয়তো তোর ভালো চায় না। আর ভালো চাইলেও তোকে চায় না। ওকে ভালোবাসার কোন মানে হয় না। ওর প্রতি নিজের অনুভূতি আনার ও কোন মানে হয় না। তখন তিশা আসে রোদের রুমে। তাকে নিয়ে ছাদের দিকে যায়। দুজনে কথা বলছে, এরই মাঝে আগমন ঘটে পূর্ণর। তিশা ফোনে ব্যস্ত হতে রোদ পূর্ণর কথা শুরু হয়ে যায়। কথার কথা পূর্ণ বলে বসে, আচ্ছা রোদ, কখনো যদি শোন তোমার ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কিংবা তোমাকে বাঁচানোর জন্য কেউ তোমায় ঠকালো, তাহলে কি তুমি তাকে ভুল বুঝবে? এমা, এটা কেমন কথা? আমাকে বাঁচানোর জন্য আমায় ঠকাবে কিভাবে? সে তুমি বুঝবে না। তবে হ্যাঁ, তুমি ভীষণ ভালো এবং লয়াল একজন মেয়ে। সহজে তোমার প্রেমে পড়াই যায়, তবে তোমাকে বলবো, ভুল কাউকে মনে স্থান দিও না। ভালো থাকতে পারবে না। রোদ ছোট না, সব বুঝে। বুঝে শুনে আবার আগুনে পা দিও না। ঝলসে যাবে পা, সহ্য করতে পারবে না। তখন তোমার পুড়ে যাওয়া পায়ের ক্ষতটা দেখতে আসার মতো পরিস্থিতি হয়তো আমার থাকবে না। পূর্ণর কথাগুলো রোদ আমলে নেয়নি। সে ভালো করেই চিনে পূর্ণকে। মানুষকে কনফিউজড করে নিজেকে রহস্যমানব করে রাখতে তার ভালো লাগে। রোদ হাসে। পূর্ণ রোদের হাসিতে দৃষ্টি স্থির করে। পূর্ণর কল আসতে সাইডে চলে আসে সে। রোদ তিশাকে নিয়ে ছাদ ত্যাগ করে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তিশা বলে, রোদ, প্রেমে পড়লি নাকি? কার প্রেমে? আমার ভাইয়ের। আরে না। শোন, প্রেম কখন কার প্রতি হয়, কার সাথে হয় বলা যায় না। এটার কন্ট্রোল করার ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা আমাদের দেয়নি। যে কোন মুহূর্তে যে কাউকে ভালো লাগতে পারে। এমনকি তাকে মনে স্থান দিতে তখন অত ভাবা লাগে না, কারণ আমরা তার প্রেমে পড়েছি তো। ওই রকম কিছু না। তুই চেঞ্জড রোদ। শুধু তুই না, পূর্ণ ভাইও চেঞ্জড। এরই মাঝে কেটে যায় বেশ কয়েকদিন।
পূর্ণ পার্টি অফিসে মিটিং ছিল, সেটা শেষ করে বের হয়, ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা কল আসে। পূর্ণ তড়িঘড়ি কল রিসিভ করে। অপর পাশের ব্যক্তির থেকে পাওয়া খবর শুনে হতভম্ব হয়ে ছুটে পার্টি অফিসে। আলাদা রুমের ড্রয়ার থেকে রিভলভারে বুলেটগুলো সেটআপ করে বাইরে আসে। ড্রাইভারকে বলে গাড়ি বের করতে অফিসের দিকে যাবে পূর্ণ। শরীফ শিকদার টিস্যু দিয়ে ঘাম মুছছে। আজকে পূর্ণ তাকে খুন না করলেও কিছু একটা তো করবেই, এটা নিশ্চিত। নিজের খারাপ মতলবগুলোর কথা মনে পড়ে। তাহসিনা খানম ইন্ডাস্ট্রি নিজের নামে করার জন্য পূর্ণকে ব্যবহার করেছে শরীফ শিকদার। শিকদার ইন্ডাস্ট্রির বিজন্যাস পার্টনার ছিল রহমান ইন্ডাস্ট্রি, যেটা কিছুক্ষণ আগে বন্ধ ঘোষণা করা হয়েছে। খবরে হেডলাইন হচ্ছে, হুমকির মুখে পড়েছে শিকদার ইন্ডাস্ট্রি। যেহেতু পার্টনার ছিল, রহমান ইন্ডাস্ট্রি থেকে দেশে ড্রাগস পাচার করা হতো। বড় বড় মালবাহী গাড়ির সাথে ড্রাগস লোকেশনে পৌঁছাত। শিকদার ইন্ডাস্ট্রিতেও কয়েক মাস এটা গোপনে চালিয়েছিল শরীফ শিকদার। পূর্ণ কোনোভাবে এটার খবর পেয়েছে। তখন শরীফ শিকদার শর্ত দিয়েছে খানম ইন্ডাস্ট্রির ওনার তাকে করা হলে ড্রাগসের ব্যাপারে কাউকে বলবে না, না হলে পূর্ণকে ফাঁসিয়ে দিবে। কারণ সে খানম ইন্ডাস্ট্রির দায়িত্বে আছে, তার সমস্যা হবে না। শিকদার ইন্ডাস্ট্রি বন্ধ গলে কয়েক কোটি টাকা লস হয়ে যাবে। ভাবতে ঘাম ছুটে যায় শরীফ শিকদারের। কিন্তু পূর্ণর হাতে খুন হওয়ার আগে রোদকে খুন করতে পারলে সে শান্তি পেত। অফিসে এসে সোজা শরীফ শিকদারের রুমে যায় পূর্ণ। ওয়াইফাই কানেকশন, সিসি ক্যামেরা অফ করে দেয় শরীফ শিকদারের রুমের। পূর্ণকে দেখে শরীফ শিকদার কিছুটা আন্দাজ করে। পূর্ণ এবং শূন্যকে আসতে বলে তার রুমে। পূর্ণ দরজা লক করে শরীফ শিকদারের সামনে যায়। চেয়ারে বসে থাকা শরীফ শিকদারের কলার চেপে ধরে বলে, আজকের মতো ভুলে গেলাম আপনি আমার মৃত বাবার ছোট ভাই সম্পর্কে আমার চাচা। খানম ইন্ডাস্ট্রি চাই না আপনার। ওটা স্বপ্ন দেখুন। ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু এই মুহূর্তে লাথি মেরে এই ইন্ডাস্ট্রির বাইরে আপনায় ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। পূর্ণ বলার সাথে সাথে পূর্ণ রিভলভারটা মুখে ধরে শরীফ শিকদারের, যার ফলস্বরূপ কোন কথাই বলতে পারছেন না তিনি। চোখ বড় বড় করে পূর্ণ রেগে যাওয়া চেহারার দিলে তাকিয়ে আছে। শরীফ শিকদার, আপনার করা প্ল্যানের কথা যদি পরিবারের কেউ জানতে পারে তাহলে কি হবে জানেন? এক ভাই রোদের জন্য প্রাণ দিল, আরেক ভাই সেই রোদকে মারার জন্য আমায় ইউজ করল। কথাটা বলে পূর্ণ রিভলভার শরীফ শিকদারের মুখ থেকে সরিয়ে কপাল বরাবর রাখে। দরজায় নক করে শূন্য। পূর্ণ রিভলভারটা পকেটে ঢুকিয়ে নিজেকে স্বাভাবিক রেখে দরজা খুলে দেয়। পূর্ণ শরীফ শিকদারের কাছে যায়। ওনার অবস্থা খুন একটা ভালো না চাচু, আমাদের ইন্ডাস্ট্রির কিছুই হবে না। পুলিশ চেক করলে করবে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো ড্রাগস পাচার বা ড্রাগসের সাথে জড়িত না। শরীফ শিকদার কথা বলেন না। পূর্ণ চেয়ারে বসতে বলে, সময় খুব বেশি দূরে নেই। হয়তো এই ইন্ডাস্ট্রি বন্ধ হবে, না হয় লোভী মানুষ 3.5 হাত মাটির নিচে স্থায়ী বাড়িতে প্রবেশ করবে। তখন শূন্য বলে, মানে বুঝলাম না পূর্ণ ভাই। আজকে না তোমার কি কাজ পড়েছিল কোন এলাকায়? এখানে কেন তুমি? রহমান ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে। খবরে হেডলাইন হচ্ছে। আমি কিভাবে এলাকা উন্নয়নের কাজে ব্যস্ত থাকতে পারি বলো? মেয়র থেকে পদত্যাগ করলে আমার কিছু যাবে আসবে না, কিন্তু আমার বাবার তিলে তিলে গড়া ইন্ডাস্ট্রি এক নিমিষে চুরমার হয়ে গেলে আমি কিভাবে ঠিক থাকব? রোদের উচিত নিজের ইন্ডাস্ট্রির দেখভাল করার। শূন্যের কথায় পূর্ণ বলে, আমি রোদের সাথে কথা বলবো। ওর আরেকটু চালাক হওয়া দরকার। শোনো, ও অল্প বয়সে বাবা মা দুজনকে হারিয়েছে। মামাকে হারিয়েছে, আবার তার বাড়ি ইন্ডাস্ট্রির পেছনে কিছু লোভী মানুষ পড়েছে। অল্প বয়সে অনেকটাই ঝড় গিয়েছে ওর উপর।
যাই হোক, রোদের ইন্ডাস্ট্রি রোদ দেখভাল করবে এখন থেকে। আর আমরা তো আছি। মেয়র সাহেব দেখা করতে পারবেন। ফোনের অপর পাশ থেকে মিষ্টি বাচ্চা কণ্ঠস্বর ভেসে আসে পূর্ণর কানে। ঘড়িতে সময় দেখে পূর্ণ। বিকেল 4টা বাজছে। মন মেজাজ ভালো নেই তার। তবুও মেয়েটা অনেক দিন ধরে দেখা করার কথা বলছে। পূর্ণ জবাব দেয়, ক্যাফে আসতে পারবে? পারব। আমি যাচ্ছি, তুমি আসো। গাড়ি ঘুরিয়ে ক্যাফের দিকে যায় পূর্ণ। কিছুক্ষণ বসে থেকে কোল্ড কফি অর্ডার দেয়। মেয়েটা যে কিভাবে তার খোঁজ পেল আর হুটকটে হৃদয়ে আধিপত্যে বিস্তার করল পূর্ণ নিজেও জানে। আজকাল ভালো লাগা, মন খারাপটা এই মেয়েটার মাঝে পুষে নেয়। আসলেই কখনো কার কাছে হৃদয় আটকে যায় বলা যায় না। পূর্ণ মনে এক দণ্ড শান্তি নেই, তবুও মন টানল এই অষ্টাদশী রমণীর সাথে দেখা করার জন্য। কালো থ্রিপিস পরিহিতা অষ্টাদশী রমণী প্রবেশ করে ক্যাফে। পূর্ণকে চিনতে তার একদম ভুল হয়নি। পূর্ণ এই প্রথম মেয়েটাকে সামনাসামনি দেখেছে। পূর্ণকে দেখে অরিন মুচকি হেসে সামনের চেয়ার টেনে বসে। অরিনকে দেখে পূর্ণ শুধায়, এক্সাম শেষ? 2 দিন আগে শেষ হয়েছে। সেজন্য বুঝি দেখা করার এত তাড়া? আপনি চিন্তিত? কিছু না। তা বলো, তোমার কি অবস্থা? আপাতত বলতে পারছি না। কেন? ভ্রু কুচকায় পূর্ণ। তখন অরিন হেসে বলে, আগে মেয়রকে আঁচলে বাঁধি। তুমি এখনো ছোট অরি। কিসের ছোট? এইচএসসি এক্সাম দিয়েছি। বয়স 18 হয়েছে, এবার তো বিয়ে করা দরকার। আচ্ছা, করব বিয়ে। সবে মাত্র এক্সাম দিয়েছো তুমি। হুহ। আপনার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। পরে বাচ্চা কাচ্চা হলে বুড়ো বাপ পাবে। এত বাচাল কেন তুমি? কি থেকে কই নিয়ে যাচ্ছ? ধমকে বলে পূর্ণ। তখন অরিন বলে, আচ্ছা মেয়র সাহেব, আমায় ব্ল্যাকে কেমন মানিয়েছে? সুন্দর। অরিন ধন্যবাদ বলে তাদের কফি আসতে দুজন কফির দিকে ধ্যান দেয়। অরিন সামনে বসে থাকা শ্যামপুরুষের মুখের দিকে তাকায়। গায়ের সাদা পাঞ্জাবিটা শরীরে লেপ্টে আছে। বোধহয় খুব ক্লান্ত। অরিন বেশি সময় নষ্ট করে না। কফিটা শেষ করে বলে, আচ্ছা আপনি টায়ার্ড, বাড়ি গিয়ে রেস্ট নিন। আমরা এখন উঠি। ঠিক আছে। পূর্ণ বিল পে করে অরিনকে নিয়ে ক্যাফের বাইরে আসে। অরিনের দিকে তাকিয়ে বলে, অরি চলো তোমায় নামিয়ে দিই। দুজনে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। অরিনকে তাদের বাসার মোড়ে নামিয়ে দিয়ে অপোজিটের রাস্তায় গাড়ি প্রবেশ করায় পূর্ণ। পকেটে তার রিলভারটা এখনো আছে। ভাগ্যিস মেয়েটা দেখেনি। না হলে কথায় কথায় গুন্ডা বলতো। এমনিতে কম বলে না। মুচকি হাসে পূর্ণ। পূর্ণ বাড়ি এসেছে কিছুক্ষণ আগে। সিনথি তাকে কোল্ড ড্রিঙ্ক এগিয়ে দেয়। শূন্য শরীফ শিকদারকে নিয়ে হসপিটালে আছে। সাইখা ইসলাম তিশাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্য চলে যায়। তারা যাওয়ার পেছনে দিয়ে পূর্ণ বাড়ি আসে। তখন পূর্ণ সিনথিকে বলে পূর্ণর জন্য ঠান্ডা পানি এনে দিতে। সোফায় বসে আছে রোদ। সিনথির সাথে কথা বলছিল এতক্ষণ। পূর্ণ আশায় সিনথি কাজে লেগে পড়ে। পূর্ণ পানির বোতল হাতে নিয়ে রুমে চলে যায়। সবার আগে রিভলভারটা সেই জায়গায় রেখে দেয়। রোদ, শারমিন আঞ্জুম সহ খবর দেখেছে। শিকদার ইন্ডাস্ট্রির বিজন্যাস পার্টনার রহমানদের ইন্ডাস্ট্রি বন্ধ ঘোষণা করা হয়েছে, মূলত ড্রাগসের জন্য। এই নিয়ে বেশ চিন্তায় থাকলেও পূর্ণ আসার পর তাদের মুখ দেখে চিন্তা কেটে গেছে। যেন কিছুই হয়নি আর না হবে। কত দোয়া করেন শারমিন আঞ্জুম। তার হাসব্যান্ডের স্বপ্ন, যেটা তার ছেলেরা পরিচালনা করে। সিনথি পূর্ণর পেছনে পেছনে রুমে আসে। পূর্ণর মন ভালো নেই, কিন্তু তার মায়ের সামনে সেটা প্রকাশ করেনি। সিনথি কিছুটা আন্দাজ করে। পূর্ণকে জিজ্ঞেস করে, কোন সমস্যা হয়েছে? না, কিছু হয়নি।
তুমি খাবার রেডি করো, একটু পর চাচ্চু শূন্য আসবে। পূর্ণ ও ক্ষুধার্ত। সিনথিয়া আর কথা বাড়ায় না। সে আবার বলতে গেলে এক লাইন বেশি বলে ফেলে, তখন পূর্ণ আবার ধমক দিবে। লিভিং রুমে আসতে দেখে রোদ এবং শারমিন আঞ্জুম খাবার রেডি করছে। পূর্ণ চেয়ারে বসেছে। সিনথি তখন বলে, ছোট চাচ্চু আর শূন্য ভাইয়া আসবে না। জানি না। কণ্ঠে তেজ বৃদ্ধি করে কথাটা বলে পূর্ণ। চোখে মুখে তার রাগ স্পষ্ট। রোদ ভ্রু কুচকায় পূর্ণর দিকে। কিছু কি হয়েছে আজকে? রোদ বলে। তখন পূর্ণ রোদের দিকে তাকায়। চোখে মুখে কৌতূহল তার। পূর্ণ শুধায়, অনেক কিছুই হয়েছে। বলো তুমি কোনটা জানতে চাও? অপশনগুলো বলে আমি চয়েজ করছি। কিছুটা রাগ দেখিয়ে বলে রোদ। পূর্ণ জবাব দেয় না। লিভিং রুম জুড়ে পূর্ণ নীরবতা গ্রাস করেছে। পূর্ণ আসতে দেখে সবাই চুপ। তখন আবার কল আসে। শারমিন আঞ্জুম কল রিসিভ করতে সাইখা ইসলাম জানায়, শরীফ শিকদারকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। কারণ জানতে চাইলে তেমন কিছুই জানাতে পারেনি সাইখা ইসলাম। পূর্ণ বিড়বিড় করে বলে, নির্ঘাত ডক্টরকে টাকা ঘুষ দিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বুঝাতে হবে না ইন্ডাস্ট্রি বন্ধের পথে, সেটা শুনে তার মিনি হার্ট অ্যাটাক হয়েছে। পূর্ণ বিড়বিড় করে বলে, নির্ঘাত ডক্টরকে টাকা ঘুষ দিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বুঝাতে হবে না ইন্ডাস্ট্রি বন্ধের পথে, সেটা শুনে তার মিনি হার্ট অ্যাটাক হয়েছে। পূর্ণর দিকে তাকিয়ে বলে, কি বিড়বিড় করছিস? সে কিছু না। চাচ্চু হসপিটালে, তাই তার আত্মার মাগফিরাত কামনা করছি। তখন রোদ কণ্ঠে তেজ বৃদ্ধি করে বলে, ছোট মামু মরে যায়নি, হার্ট অ্যাটাক করেছে। তুমি কি সব ভুল ভালো বকছ? তার আত্মার মাগফিরাত মানে? তখন সিনথি বলে, মনে হয় ভাইয়া কিছু খেয়েছে। রোদ। পূর্ণ নিজেও নিজের কথায় চুপ সে যায়। আত্মার মাগফিরাত কামনা করার কথা কেন যে মুখ ফসকে বলে ফেলল। তাদের খাওয়া দাওয়া শেষ হতে সিনথি পূর্ণ রুমে যায়। পূর্ণ সিনথিকে দেখে বলে, কিছু বলবে? হ্যাঁ। আন্টির ছেলে দেশে এসেছে। ওনার বিজন্যাসের একটা প্রজেক্ট সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সেজন্য পার্টি রেখেছে। আমাদের ইনভাইট করেছে। পার্টি কবে? আগামীকাল সন্ধ্যায়। ঠিক আছে, চলে যেও। আমাদের পুরো পরিবারকে করেছে। পূর্ণ ভাইকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আর হ্যাঁ, আপনাকেও যেতে হবে। আমার আম্মুর একমাত্র মেয়ের একমাত্র বর আপনি। ঠিক আছে। আচ্ছা, দেখা যাবে। চাঁচুর কি অবস্থা কে জানে। সিনথি আর কিছু বলে না। রাতে লিভিং রুমে বসেছে সবাই। শূন্য এসেছে সন্ধ্যার পর, সাথে তিশাও চলে এসেছে। শুধু সাইখা ইসলাম রয়ে গেছেন হসপিটালে। তখন পূর্ণ বলে, আমার পুরনো ফ্রেন্ড, ওর একটা প্রজেক্ট সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, সেজন্য পার্টির অ্যারেঞ্জ করেছে। এনিওয়ে, সে কিন্তু সিনথি আপুর কাজিন। তখন শারমিন আঞ্জুম বলে, আদৃশ চৌধুরী নাকি? তখন পূর্ণ জবাব দেয়, হ্যাঁ। ওনার বাবার নাম? রোদ প্রশ্ন করে। তখন পূর্ণ হেসে বলে, আঙ্কেলকে তো সবাই চিনে। এছাড়া আদৃশকে তুমি চেনো না? রোদ। তার বাবার নাম জিজ্ঞেস করেছি আমি, তাদের পপুলারিটি সম্পর্কে না। রেগে যাচ্ছ কেন? পূর্ণর কথার প্রত্যুত্তরে সিনথি রোদকে বলে, আঙ্কেলের নাম আলতাফ পারভেজ চৌধুরী। রোদ কিছু বলে না। তখন শারমিন আঞ্জুম বলেন, রোদ, তোমার বাবার সাথে তো মনে হয় একসময় ওনাদের ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, সে তো বটেই। এখন তারা মারা যাওয়ার পর আর যোগাযোগ নেই। শারমিন আঞ্জুমের কথায় রোদ জবাব দেয়, প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষগুলো তিক্ত, বিষাক্ত। মুহূর্তে পূর্ণর মুখ কালো হয়ে যায়। তখন রোদ সবার সামনেই বলে, বিষাক্ত মানুষগুলোকে আমার বেশ করে চেনা আছে মামি। ওদের বিষেই ওদের মারব আমি। চোখে মুখে তার রাগ প্রকাশ পেয়েছে। পূর্ণ রোদের দিকে তাকায়। এ যেন সে ভিন্ন রোদকে দেখতে পেয়েছে। পূর্ণ খুশি হয়। অনেক হিসাব বাকি আছে।
রোদকে হতে হবে রোদের তেজের মতো প্রখর। মুহূর্তে পূর্ণর নিজের করা কিছু ভয়াবহ পাপের কথা স্মরণ হয়। সবচেয়ে বেশি স্মরণ হয়, সত্য কখনো গোপন থাকে না। সেদিন আর কেউই তেমন কিছু বলেনি। সবাই যেন নিজেদের মুখোশ ঢাকায় ব্যস্ত। পূর্ণকে ছাদে ডেকে পাঠায়। পূর্ণ ও সময় নষ্ট করে না। ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ছাদে আসে। তখন পূর্ণ বলে, ভাইয়া রোদ আজকে এটা কি বলল? খারাপ কিছু বলেনি। ও কি ইনডিরেক্টলি আমায় থ্রেট দিল? তুমি ভয় পাচ্ছ? তো পাবো না। তা পূর্ণ রোদকে কি তুমি ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? বলো না। না। তো এমন ভাব নেও কেন? যেন তাকে তুমি পছন্দ করো, ভালোবাসো। সরি ব্রো। আমার ভাবের জন্য হয়তো তুমি তোমার ভালোবাসাকে পাওনি। এনিওয়ে, যা হয় ভালোর জন্যই হয়, বুঝলে? এটার ব্যাখ্যা বলো। তুমি হয়তো জানো না, শরীফ শিকদার খানম ইন্ডাস্ট্রি ওনার হওয়ার জন্য স্বপ্ন নিয়ে বসে আছে। সবচেয়ে বড় কথা, তাহসিনা খানম রোদ হল ইন্ডাস্ট্রির ওনার। এখন তাকে যে বিয়ে করবে সেও কিন্তু সেটার মালিক। কিন্তু এখানে খেলাটা ঘুরে গেছে। উনি আমাদের ইন্ডাস্ট্রি থেকে ড্রাগস পাচার করত, ওইসব প্রমাণ ও রেখেছেন ভিডিও করে। রোদের থেকে ইন্ডাস্ট্রি তার নামে করে দিতে পারলে উনি ভিডিও বা প্রমাণ পুড়িয়ে ফেলবেন, না হলে এসব লিক করে আমার নাম দিবেন। আমার ক্যারিয়ার উনি ধ্বংস করে দিবেন। কিন্তু আমি তো এসবের কিছুই চাইনি। রোদকে মারতে পারলে হয়তো বা গেমটা ক্লোজ হয়ে যেত। কিন্তু কে যেন তাকে বাঁচিয়ে নেয়। যাই হোক, শালাকে গতকাল থ্রেট দিয়েছি, আশা করি আর এমন করবে না। ছি পূর্ণ। আমি ভালো ছেলে নই পূর্ণ ভাই। আর কি কি বাকি আছে বলো? রোদের কিছু হলে আমি ভুলে যাবে তুমি আমার ভাই। আর কিছু নেই। তাহলে রোদের থেকে সরে যাও। চিন্তা করো না। তোমার প্রণয় আমার হৃদয়ে স্থান পায়নি। আমার চিত্তে বসত করে অন্যজন। সে আমার প্রণয়। পূর্ণ কথাটা শেষ করে ছাদের দরজার দিকে নজর দেয়। কারোর যাওয়া টের পেয়েছে। খানিক চমকে উঠে পূর্ণর দিকে তাকিয়ে বলে, আমারা ছাড়াও কেউ ছাদে ছিল ভাইয়া? না, আমি কাউকেই দেখিনি। পূর্ণ ভরসা করতে পারে না। ফ্ল্যাশ জ্বালিয়ে ছাদের চারদিকে ঘুরে ঘুরে দেখে কিছু পায় কিনা। কিন্তু কিছুই চোখে পড়েনি। পূর্ণকে বলে, এসবে সময় নষ্ট করার দরকার নেই। এসব কিছু থেকে তুমি সরে আসো, আমার অনুরোধ। রোদের থেকে ক্ষমা চেয়ে নেও, এটাই ভালো হবে। রোদ ল্যাপটপ ঘেটে কিছু পিকচার বের করে। 5 বছর আগের কিছু পিকচার। চৌধুরী পরিবারের সাথে তাদের ছোট্ট পরিবার, বাবা মা আর সে। আদৃশ চৌধুরীর কিছু পিকচার ও তার কাছে আছে। সেবার দেশে এসেছিল আদৃশ। সব কেমন হারিয়ে গেল 5টা বছরের ব্যবধানে। কিন্তু এখানে প্রিয়জনের মুখোশ পরিহিত মানুষগুলোর ভেতরের রূপটা যে আরো কুৎসিত। রোদ এত বোকা না, শিকদার পরিবারের পুত্রগণ। পূর্ণ কারোর প্রতি তার ফিলিংস আসেনি, আর না কখনো আসবে। দ্বিতীয় কারোর প্রতি ফিলিংস আসলে তাহলে কি প্রথমজন আবেগ ছিল? মোটেও না। আশেপাশের সব কয়টা লোভী। আমরা একবার যাকে ভালোবাসি তাকে না পেলেও তাদের জায়গাটা কাউকে দিতে পারবো না। তাহলে এটা ভালোবাসার প্রতি অন্যায় হবে। রোদ নিজের ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ইনফরমেশন দেখে। সাথে রহমান ইন্ডাস্ট্রি নিয়েও দেখে। যদিও ইন্ডাস্ট্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েক কোটি টাকা লস হল। 12টার দিকে পূর্ণ রুমে আসে। তার বউ পরিবারের সাথে কথা বলছে। সিনথির আম্মু তার আন্টির বাসায়। চৌধুরী ভিলাতে ঈদের আনন্দ প্রায়। সিনথি তো পারছে না, এখনই চলে যায়। কল রেখে পূর্ণ সহ বেকনিতে বসে সিনথি। পূর্ণর মন খারাপ। বিষয়টা সিনথির চোখ এড়ায়নি। পূর্ণকে দেখে সিনথি বলে, আবার কি হয়েছে? আই লস্ট মাই লাভ ফর মাই ব্রাদার। মানে? কিছু না। আপনি কাউকে ভালোবাসতেন। গল্পটা আরেক দিন বলবো।
সিনথি কথা বাড়ায় না। মনকে কঠিনভাবে শাসায় সিনথি। মানুষ ভালোবাসতে পারে, ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। কারোর না কারোর ভালোবাসা লাগে এবং ভালোবাসতে হয়। তূর্ণ তার ব্যতিক্রম যায়নি। যাই হোক, এখন তো সিনথি তূর্ণর সব। চাইলেও এই বন্ধন থেকে বের হতে পারবে না। সেদিনের মতো সিনথি তূর্ণ বেশ দূরত্বে ঘুমায়। তূর্ণ বুঝে সিনথি হয়তো হার্ট হয়েছে, না হলে আজকে তার বুকে আসেনি। কিন্তু এই বাস্তবতা এত তিক্ত কেন? পূর্ণ, একমাত্র পূর্ণর জন্য সে তার ভালোবাসা হারাল। পূর্ণ এমন করল কেন? শরীফ শিকদার পরের দিন বাড়ি চলে আসে। তাকে দেখে মনেই হয় না হার্ট অ্যাটাক করেছিল। পূর্ণ বুঝতে পারে না এর কি আসলেই নাটক ছিল, নাকি চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো। শরীফ শিকদারের সাথে পূর্ণ কেউই কথা বলে না। পূর্ণকে ইগনোর করা শুরু করে। নাস্তা শেষ করে নিজের মতো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রোদ ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়। সব কেমন এলোমেলো লাগছে পূর্ণর কাছে। গতকালকের পরের থেকে সবাই যেন নতুন করে নিজেকে প্রকাশ করল। আদৃশ চৌধুরী নামটা প্রকাশ পেল না, যেন রোদ নিজেকে দ্বিগুণ চেঞ্জ করল। খানম বাড়িতে এসেছে রোদ। রোদকে অসময়ে দেখে রাফির আম্মু রাত্রি বেশ অবাক হয়। রোদ তাকে পাত্তা না দিয়ে তার রুমে যায়। সব আগের মতোই পড়ে আছে, কেউই তার রুমে থাকেনি। কাবাড থেকে একটা চাবি বের করে রোদ নিজের বাবার ঘরে যায়। ঘরের তালা খোলে ঢুকে রোদ। কাবাড থেকে কিছু দরকারি ফাইল নেয়, সাথে নেয় কিছু ছবির অ্যালবাম। নিজের রুমের টেবিল থেকে বের করে ধুলোময়লা জমা দুটো পুরনো ডায়েরি, সাথে বেরঙিন চিঠি। রোদ পুরনো ডায়েরির উপরের কাপড়, যেটা সুতো দিয়ে ফুল ফুটানো, সাথে লেখা এক ফালি প্রণয়। কাঁধের ব্যাগে সব ঢুকিয়ে রোদ নিচে আসে। রাত্রি রোদকে দেখে বলে, বাড়ি দখলের চিন্তায় আছো নাকি? জাস্ট 6টা মাস সময় দাও চাচ্ছি। গাড় ধাক্কা দিয়ে বের না করেছি তোমাদের, তাহলে আমার নামটাই পাল্টে দিও। তাহসিনা। গলা নিচে। ভুলে যেও না বাড়িটা আমার। অনলি 6 মান্থ, এই তাহসিনা কি বুঝে যাবে? অনেক ছাড় দিয়েছি সবাইকে, আর না। এইটুকু মেয়ে তো তেজ পাও কোথা থেকে? সেটা তোমায় জানতে হবে না। 6 মাস যা আরাম করার করে নেও। পারলে নতুন ফ্ল্যাট কিনে এখনই প্রস্তুতি গ্রহণ করো। কথাটা বলে রোদ বেরিয়ে যায়। রাত্রির আগে ফুঁসতে ফুঁসতে রাফিকে কল দেয়। মুহূর্তে কল রিসিভ হতে রাত্রি তেজ দেখিয়ে বলে, তাহসিনা এসে আমায় থ্রেট দিয়ে গেছে। ও নাকি 6 মাস পর আমাদের গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। রাফি ও শিকদার বাড়ি যাবে নিশ্চয়ই, রাস্তায় ওকে পিষে দাও। ওয়েট। চলবে। গল্প এক ফালি প্রণয়। 3য় পর্ব। লেখনীতে শার্লিন হাসান।